So, আজকে মাস্টার ক্লাসের এবিসিটি অফ রিসার্চ পার্ট 2। মাস্টার ক্লাসের মেইন অবজেক্টিভ হচ্ছে কিভাবে আপনার একটা আর্টিকেল লিখবেন। হ্যাঁ, এখন এই আর্টিকেলের হইতেছে আজকে যে কন্টেন্ট আমরা দেখবো, সাবির ভাই কভার করবো কিভাবে আর্টিকেলের ইন্ট্রোডাকশন এবং মেথড সেকশনটা রাইট করতে হয় কিছু স্টেপের মাধ্যমে। দেন আমি হচ্ছে কভার করবো রেজাল্টস এন্ড ডিসকাশন সেকশনটা কিভাবে হচ্ছে আপনার লিখতে হয় আর কি। দেন আমাদের কি হয় সেশন, এন্ড অ্যাজ ইউজুয়াল আমরা যেটা কভার করতে পারি না লাস্ট সেশনে সেটা আমরা কভার করবো। সো আপনারা যারা এখানে জয়েন করছেন তারা কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে হচ্ছে শেষ পর্যন্ত থাকবেন। আই হোপ আপনারা এটা বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য। এটা তো আর হচ্ছে ইন্ট্রো দেওয়ার দরকার নাই। আপনার রিস্কি করবো, হ্যাঁ সাব্বির ভাই আপনার স্লাইডস গুলো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা জয়েন করছে তাদেরকেও ধন্যবাদ। আপনারা, আশা করি আপনারা গত সেশনও ছিলেন, এই জন্যই হয়তো আজকেও আপনারা আছেন। সো যারা আসলেই রিয়েলি ইন্টারেস্টেড তারাই থাকবে, এটাই স্বাভাবিক। এনিওয়ে, সো আজকে সাবির ভাই যেটা বললো, আজকে আমরা মূলত আর্টিকেল লেখার একটা কুইক ওভারভিউ দেখবো, কারণ এটা তো আসলে মানে জাস্ট একটা সিঙ্গেল লেকচারে সব কভার করা কঠিন, বাট জাস্ট একটা কুইক ওভারভিউ দেওয়া আর কি আপনাদেরকে, যেন একটা আইডিয়া পাওয়া যায় যে এটা কিভাবে লিখতে হয়। সো একটা ইন্ট্রোডাকশনে, বিশেষ করে পাবলিক হেলথ ফিল্ডে, কমিউনিটি হেলথ ফিল্ডের যে আর্টিকেলগুলো সাধারণত আমরা দেখি আমাদের আম, আমাদের একাডেমিক কাজে বা বিভিন্ন কাজে আমরা পড়তে হয়, বা নিজেদের আর্টিকেল লেখার ক্ষেত্রে একটু আইডিয়া বানানোর জন্য পড়তে হয়। So, সাধারণত যে ধরনের আর্টিকেল আমরা দেখি আর কি আমাদের সামনে সবচেয়ে বেশি আসে, এই ধরনের যে আর্টিকেলগুলো আছে আর কি। সো সেই আর্টিকেলগুলোর একটা ইন্ট্রোডাকশন আপনারা দেখছেন যে কয়েকটা কম্পোনেন্টে ভাগ করা থাকে: ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, কনক্লুশন। এই চারটা হলো রেজাল্ট সেকশন, পাঁচটা। সো এই পাঁচটা হলো মেইন কম্পোনেন্ট। এর বাইরেও অনেক সময় আরো কিছু সাব সেকশন টেকশন থাকে, বাট এই পাঁচটা হলো মাস্ট হ্যাভ একটা সেকশন। সো আমি মূলত সেক্ষেত্রে এগুলোর মধ্যে কথা বলবো, ইন্ট্রোডাকশন এবং মেথডটা নিয়ে, এটা কিভাবে লিখতে হয়, এটা কেন লেখা জরুরি, সেগুলো বিষয়। সো একটা ইন্ট্রোডাকশন সেকশনের বেসিক কিছু কম্পোনেন্ট থাকাটা খুব জরুরি। যে একটা ইন্ট্রোডাকশন সেকশন যখন আমি লিখবো একটা পেপারের, কয়েকটা কম্পোনেন্ট এটা কভার করতেই হবে। কয়েকটা বেসিক ইনফরমেশন সেটা যেন একটা থাকে, একটা সুন্দর স্ট্রাকচার ওয়েতে লেখার জন্য। তো সেটার মানে এটা আসলে ফিক্সড কোনো আহ, ধরা কোনো সূত্রর মতো বা ডেফিনেশনের মতো ফিক্সড কোনো ব্যাপার নাই, বাট কিছু কমন প্র্যাকটিস আছে, গুড প্র্যাকটিস আছে। সেগুলোর উপর বেসড করে যারা বড় বড় রিসার্চার, বড় বড় ব্যক্তি আর কি এই ধরনের ফিল্ডে, তারা তাদের মতো করে কিছু সাজেশনস, কিছু স্ট্রাকচার তারা প্রোভাইড করছেন বিভিন্ন সময়, যে এইভাবে করলে এটা একটা বেটার একটা স্ট্রাকচার হতে পারে। So based on those information, based on those suggestions, একটা ইন্ট্রোডাকশনের মধ্যে মিনিমাম পাঁচটা কি এলিমেন্ট থাকতেই হবে, যেগুলোকে আমরা এক্সপ্লেইন আমাদের করতে হবে একটা ইন্ট্রোডাকশন, গুড ইন্ট্রোডাকশন লেখার জন্য। প্রথমটা হলো যে হোয়াট ইজ দ্য প্রবলেম, why it is important, what is already known about this problem, then what are you doing, and how is your work different. সো একটা ইন্ট্রোডাকশন পড়ে, আমি একটা পেপারে ইন্ট্রোডাকশন লিখবো, সো আমার একটা ইন্ট্রোডাকশন পড়ে আমার যে রিডার আছে, যে সে যেন এই পাঁচটা সম্পর্কে একটা বেসিক মিনিমাল আইডিয়া পায়, যে আমি আসলে কোন টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। যে আমার টপিকে, আমার রিসার্চের টপিক হলো এইটা, এবং এইটা যে একটা প্রবলেম, সেটা একটা প্রবলেমও হইতে হবে, যে হ্যাঁ এটা একটা প্রবলেম। সো সেটা এক্সপ্লেন করতে হবে, হোয়াট ইজ দ্য প্রবলেম, প্রবলেমটা কি সেটার কোনো, লেটস সে আমরা পরের স্লাইডে রিয়েল এক্সাম্পলে যাব, বাট প্রবলেম এক্সপ্লেনকে আমরা কিভাবে করি, সাধারণত একটা প্রবলেমকে আমরা কিভাবে বলতে পারি। আমরা একটা প্রবলেমকে কয়েকভাবে বলতে পারি। একটা হলো তার কোনো ডেফিনিশন থাকতে পারে, যে এটা এটা হলে এটা এরকম হবে, ফর এক্সাম্পল। সো এটা ডেফিনেশনের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। অথবা এইটার কিছু ইম্প্যাক্ট সম্পর্কে বলা যেতে পারে। ইম্প্যাক্ট মানে বিভিন্নভাবে ইম্প্যাক্ট হইতে পারে, যে এইটা হইলে, এই ডিজিজটা হইলে, বা এই প্রবলেম, হেলথ প্রবলেমটা হইলে অ্যানুয়াল এতজন মানুষ ওয়ার্ল্ড ওয়াইড মারা যাচ্ছে। অথবা যদি এটার ফ্যাটালিটি রেট বা এটার মর্টালিটি রেট অনেক বেশি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে বলতে পারি যে এই ডিজিজে এভরিডে ওয়ার্ল্ড ওয়াইড এত মানুষ মারা যাচ্ছে, অথবা এত পার্সেন্ট মানুষ এই ডিজিজে আক্রান্ত।
সো এই সব কিছুই কি, অথবা এই ডিজিজের কারণে প্রতি বছর অ্যানুয়ালি এত ইকোনমিক বার্ডেনটা এরকম। সো বিভিন্ন ওয়েতে এটা একটা প্রবলেমকে আমরা সাধারণত বলতে পারি। এবং যখন আমরা লিখবো বা লিখি আমাদের আর্টিকেলে, তখন এটা আমরা ওই ডিফারেন্ট অ্যাঙ্গেলেই বলার চেষ্টা করি। জাস্ট একটা সিম্পল লাইনে সাধারণত বলি না যে ওকে এটা একটা ম্যালনিউট্রিশন, এটা একটা প্রবলেম ফর দ্য চিলড্রেন, এবং এটার এই এই সমস্যা। সো আমরা সাধারণত ওইভাবে বলি না, আমরা একটু ডিটেলসে একটু আম, কি বলে, একটু একটু রেফারেন্স সহ, এভিডেন্স সহ, একটা নাম্বার সহ আমরা এক্সপ্লেন করি যে এত পার্সেন্ট মানুষ আক্রান্ত, এই সেই। দেন হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটার মধ্যে ওই প্রবলেমটাও কিছুটা চলে আসে। যেটা বললাম যে একটা ডিজিজে যদি এমন হয় যে প্রতি বছর খুব হাই নাম্বার অফ পিপল আসলে এই ডিজিজ থেকে মারা যাচ্ছে, অথবা এটার ইকোনমিক বার্ডেনটা এত বেশি, সো এই জন্য ওই টপিকে কাজ করা বা এই প্রবলেমটাকে সলভ করাটা, হেলথ প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে, এটা সলভ করাটা অনেক গুরুত্বপূর্ণ। দেন আমাদের গত সেশনে যেটা ছিল যে লিটারেচার সার্চ করা, কারেন্ট এভিডেন্স গুলো খুঁজে বের করা, যে অলরেডি এই টপিকে কি কি আমরা অলরেডি জানি, এখানে কি কি ইনফরমেশন অলরেডি এক্সিস্টেন্ট কি কি আছে, সেগুলো আমরা আমাদের লিটারেচার সার্চ করে আমরা বের করি। এবং সেইখানে সেটার কিছু, কারণ একটা টপিকের হয়তো 100টা আর্টিকেল আছে, এখন 100টা আর্টিকেলকে আমি আমার ইন্ট্রোডাকশনে লিখতে পারবো? অবশ্যই পারবো না। সো এই ক্ষেত্রে যেটা করতে হয়, মোস্ট রিসেন্ট এবং আহ, যেটা ভালো কোয়ালিটির, যেটা ফর এক্সাম্পল কোনো যদি সিস্টেমেটিক রিভিউ হয়ে থাকে, তো সিস্টেমেটিক রিভিউ সাধারণত অনেকগুলো আর্টিকেলের উপর বেস করে একটা ফাইন্ডিংস বের করা। সো ওই ধরনের যে রেফারেন্সগুলো আছে সেগুলোকে সাইট করা, অথবা ডাব্লিউএইচও একটা রেফারেন্স দিল। সো ডাব্লিউএইচও যখন দিবে, এটা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্প্রিহেন্সিভ একটা স্ট্যাটিস্টিক্স, সো ওইগুলো মোর জেনারেলাইজড। আদারওয়াইজ সিঙ্গেল স্টাডি দিয়ে তো আপনি কতগুলো লিখবেন? তো একটা জেনারেলাইজড একটা যে ফাইন্ডিংস গুলো আছে ওভারঅল, সাধারণত ওই ধরনের নাম্বার বা ওই ধরনের এভিডেন্স থেকে আমরা বলি যে অলরেডি এইটা এইটা আমরা জানি। দেন কিছুটা একটা কুইক ইয়া যে হোয়াই, হোয়াট আর ইউ ডুইং, এটা কাইন্ড অফ একটা রেশনালের মতো, যে আমি কি করতেছি সেটা বলা। যে আমি প্রিভিয়াসলি যখন বললাম যে কারেন্টলি এটা এটা করা হয়েছে, এটার লাস্টের দুটো পয়েন্ট ইজ মোর অ্যাবাউট রেশনাল, যে প্রিভিয়াসলি এটা এটা করা হয়েছে, আম, এটা এটা পাওয়া গেছে, যেটা ওই যে আম, বললাম যে হোয়াট ইজ অলরেডি নান, এই সেকশন থেকে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি যে একটা টপিকে কি কি কাজ করা হয়েছে অলরেডি। সো বাকিটা আমরা আম, ইয়া করলাম, সেটাই এক্সপ্লেন করলাম যে সোফার এটা এটা করা হয়েছে। আমি আমাদের কাজটা এইভাবে ডিফারেন্ট, আমরা তাদের প্রিভিয়াস কাজে এই এই লিমিটেশন ছিল, আমাদের কাজটাতে আমরা এই ব্যাপারগুলোকে মানে কাভার করার চেষ্টা করছি, এই নলেজ গ্যাপটাকে কাভার করার চেষ্টা করছি আর কি। সো এই বেসিক পাঁচটা কম্পোনেন্ট বা এই রিলেটেড ইনফরমেশনগুলো একটা ইন্ট্রোডাকশনে থাকা খুবই মানে কাইন্ড অফ ম্যান্ডেটরি আর কি। এটা ছাড়া একটা ইন্ট্রোডাকশন কমপ্লিটই হবে না, এটা হলো ফ্যাক্ট। নেক্সট স্লাইড প্লিজ। সো আমরা নেক্সট স্লাইডে আমরা ইয়া দেখবো, একটা রিয়েল এক্সাম্পল দেখবো যে উম, আসলে এটা কেমন হয়। সো আমরা একটা এক্সাম্পল, যেটা আমাদের গত এতেও ছিল যে হ্যান্ড ওয়াশিং এর সাথে চাইল্ড ম্যালনিউট্রিশনের অ্যাসোসিয়েশন, আমাদের সেম এক্সাম্পল আমরা গত এতে ইউজ করছি। সো এটা, সো আমরা সেই সেম পয়েন্ট বাই পয়েন্ট যদি ফলো করি যে প্রবলেমটা কি। সো প্রবলেম কি, প্রবলেম হলো চাইল্ডহুড ম্যালনিউট্রিশন রিমেইনস এ ক্রিটিক্যাল হেলথ ইস্যু ইন মেনি লো ইনকাম কান্ট্রি। সো অলদো আমরা 2025-এ এসেও যদিও অনেক কান্ট্রিতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, ডাব্লিউএইচও অনেক অ্যাক্টিভ, আদার্স এনজিও অনেক অ্যাক্টিভ, ইউনিসেফ অনেক অ্যাক্টিভ, বাট স্টিল অনেক কান্ট্রিজ আছে যারা বিশেষ করে লো ইনকাম সেটিংয়ে, তাদের কিন্তু চাইল্ড ম্যালনিউট্রিশনের সংখ্যাটা স্টিল অনেক হাই, অনেক অ্যালার্মিং, এবং লার্জ নাম্বার অফ চিলড্রেন আর ড্রাইং এভরি ইয়ার ফ্রম দিস কাইন্ড অফ নিউট্রিশনাল প্রবলেমস। সো এটা একটা প্রবলেম। সো এটা আমরা প্রথম প্যারাগ্রাফে, আমরা যদি পাঁচটা পয়েন্টের কথা বলছি, সো এটাকে যদি আমি চারটা বা পাঁচটা প্যারাগ্রাফে সামারাইজ করার চেষ্টা করি, সো প্রথম প্যারাগ্রাফে সাধারণত এই ধরনের ইনফরমেশন গুলো থাকবে, যে প্রবলেমটা আইডেন্টিফাই করা, প্রবলেমটাকে জাস্ট বলা, এক্সপ্লেইন করা। সো এইটাকে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারি, যে ডাব্লিউএইচও বলছে যে এত 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 এতগুলো বাচ্চা এভরি ইয়ার ম্যালনিউট্রিশনে ভুগতেছে, যার ইম্প্যাক্টটা এই সেই এরকম আর কি। দেন ইম্পর্টেন্সটা কি, ম্যালনিউট্রিশন কন্ট্রিবিউটস টু নিয়ারলি হাফ অফ অল চিলড্রেন ডেথ গ্লোবালি, ইমপ্রুভড হাইজিন মে বি এ কস্ট ইফেক্টিভ প্রিভেন্টিভ ফ্যাক্টর। সো এটা কেন, এটা কি করা জরুরি, কারণ এই ম্যালনিউট্রিশনের জন্য প্রতি বছর প্রত্যেকটা দেশই যার যার রিসোর্স অনুযায়ী কিন্তু এটা কমানোর চেষ্টা করে, এটার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান করে, বিভিন্ন ধরনের সাপোর্ট দেয়। তো প্রচুর টাকা এখানে খরচ হয়, কিন্তু
যে পরিমাণ টাকা ওইটার জন্য খরচ হচ্ছে, আরো কিছু অল্টারনেটিভ ওয়ে যদি থাকে যে ওকে আমি ডিরেক্টলি এটার জন্য খরচ করলাম, বাট এটার আন্ডারলাইং যে কজ গুলো আছে, হ্যান্ড ওয়াশিং একটা আন্ডারলাইন কজ, সো এইটার পিছনে যদি আমি খরচ করি, ডিরেক্টলি ম্যালনিউট্রিশনে খরচ না করে আমি হ্যান্ড ওয়াশিং এ খরচ করলাম, এট দ্য এন্ড অফ দ্য ডে ইম্প্যাক্ট পড়বে গিয়ে ওই নিউট্রিশনের উপরে। সো এই জন্য আমার হ্যান্ড ওয়াশিংটা সম্পর্কে স্টাডি করা বা এটা সম্পর্কে বেশি বুঝতে পারা আমার জন্য জরুরি আর কি। নেক্সট স্লাইড প্লিজ। সো এটা থাকতে পারে সেকেন্ড সেকেন্ড প্যারাগ্রাফে, যেখানে এটা 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 এক্সপ্লেন থাকলো আর কি। থার্ড যেটা হলো যে হোয়াট ইজ already known বা why it's hard to solve the problem, because এই প্যারাগ্রাফে মেইনলি বলা যেতে পারে যে ম্যালনিউট্রিশন একটা কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ আউটকাম, নেগেটিভ হেলথ আউটকাম। এইটা শুধুমাত্র একটা জিনিসের উপরে জড়িত না, এটা মাল্টিপল ফ্যাক্টরের সাথে লিঙ্কড থাকতে পারে। ফুড ইনসিকিউরিটি, বিভিন্ন ধরনের ইনফেকশন, পুর হাইজিন। সো সেই জন্য এটা সলভ করার, এককভাবে সলভ করাটা জরুরি। এই জন্য বিভিন্ন আদার্স যে কম্পোনেন্ট আছে সবগুলোতে ইনভেস্ট করতে হবে। শুধুমাত্র ম্যালনিউট্রিশন, একটা বাচ্চা ম্যালনিউট্রিশন হলো তাকে আমি নিউট্রিশাস খাবার দিয়ে দিলাম আর সে নিউট্রিশন তার রিকভার হয়ে গেল, এরকম কিন্তু হবে না। যেহেতু এটার সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত, সব প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা যে কজ আছে সেগুলোতে ইনভেস্ট করতে হবে, তাহলে ওভারঅল যে আমার এক্সপেক্টেড আউটকাম সেটা পাওয়া যাবে। সো কেন এটা হার্ড, এবং প্রিভিয়াস স্টাডিতে কি কি পাওয়া গেছে, যে আদার্স কি কি ফ্যাক্টর আছে, এবং কেন একটা শুধুমাত্র নিউট্রিশাস ফুডের উপরে ফোকাস না করে কেন আমি হাইজিন বা এই ধরনের যে কম্পোনেন্টগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, সেগুলোতে আমি ইনভেস্ট করব, সেইটা নিয়ে এই প্যারাগ্রাফে এক্সপ্লেন করাতে পারে। এবং সেই সাথে প্রিভিয়াসলি কে কোন স্টাডিতে কি পাইছে আর কি, প্রিভিয়াসলি কি পাওয়া গেছে, সেগুলো এই এই প্যারাগ্রাফে কভার করবে। ইওর অ্যাপ্রোচ, যে এখানে মূলত আমি কি করতে চাচ্ছি আমার এই আমার এই স্টাডিতে, কি প্রিভিয়াস স্টাডিতে কি গ্যাপ আছে এবং আমি কি করতেছি, সেইটা আমি এখানে এক্সপ্লেন করব। এবং এইটা লাস্টে যেটা ফার্স্ট নিউ, এটা আরেকটা প্যারাগ্রাফ হতে পারে বা আগের প্যারাগ্রাফের সাথে মার্চ করা হতে পারে। এটা আপনারা বিভিন্ন সময় তো পড়তে গেলে দেখবেন যে কোনো সময় ইন্ট্রোডাকশনটা বেশ বড়, অনেকে 2-2.5 পৃষ্ঠা লিখে ফেলছে, কারোরটা একটু ছোট, 1-1.5 পৃষ্ঠা। সো এটা বেসড অন কনটেক্সট, বেসড অন আপনার টপিক এবং এভরিথিং মিলাই আসলে এটা হয়। সো এই জন্য শুরুতে আমি বলছি এটা খুব হার্ড কোনো ইয়া না যে এইটা এরকমই হইতে হবে। এটার কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকে অলওয়েজ রিসার্চারদের কাছে বা যারা পেপার লেখে তাদের কাছে, বাট একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন প্যাকেজ সাজানোর জন্য মেইন কনসেপ্টটা হলো যে এই ধরনের ইনফরমেশন গুলো আপনাকে থাকতে হবে। দেন লাস্টের প্যারাগ্রাফে বা আলাদা করে হতে পারে যে আপনার এই স্টাডিতে নতুন কি ভ্যালু অ্যাড করতে পারে আহ, আপনার এই স্টাডিটা, সেইটা সম্পর্কে ডেসক্রিপশন থাকতে পারে। এটার অনেকেই অনেকেই এমন থাকে যে ইন্ট্রোডাকশন এই পলিসি পসিবল পলিসি ইমপ্লিকেশনও লিখে দেয়, যে আমার এই স্টাডি থেকে সম্ভাব্য এটা হইতে পারে সেটা হইতে পারে, অনেকে এটা আবার শেষে লেখে। সো এটা অনেকেই অল্টার করে, ওই যে বললাম একটু ফ্লেক্সিবিলিটি থাকে, বাট মোটা দাগে ব্যাপারটা এরকম আর কি। সো এটা হলো মোটামুটি একটা ইন্ট্রোডাকশনের বেসিক, খুবই কুইক একটা একটা ইন্ট্রোডাকশন লেখার গাইড, যেটা ইন্ট্রোডাকশন এইভাবে লেখা যেতে পারে। নেক্সট স্লাইড প্লিজ। সো নাও হলো মেথড, একটা মেথড সেকশন আমরা কিভাবে লিখতে পারি। সো মেথড সম্পর্কে একটু বলার আগে একটা দুইটা টার্মিনোলজি একটু ক্লিয়ার করি, সেটা হলো মেথড এবং মেথোডোলজি। সো এইটা নিয়ে অনেক সময় অনেকে কনফিউশন হয়, অনেকেই আপনার এই দুটা টার্ম দেখতে পায় আর কি। যে মেথডটা হলো যে ডাটাটা কিভাবে আমি কালেক্ট করতেছি সেইটা, যে আমি কোন মেথডে কাজটা করলাম। আর মেথোডোলজি একটা কম্প্রিহেন্সিভ গাইড। সেই কম্প্রিহেন্সিভ গাইড কি, যেটার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, এটার টপ টু বটম মানে একটা কাজ করার শুরু থেকে শেষ পর্যন্ত হইলো মেথোডোলজি, অর্থাৎ কম্প্রিহেন্সিভ প্যাকেজ আমি যদি সহজ ভাষায় বলি। আর মেথডটা হইলো কিভাবে আমি কাজটা করলাম, মানে শুধুমাত্র কাজের কম্পোনেন্টটা, মানে সামনে পিছনে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কিছু নাই, অনলি কিভাবে কাজটা করলাম। এটা হলো মানে মেথোডোলজির আন্ডারে থাকে হলো মেথড। এটা হলো সহজ, আর একটু সহজ ভাষায় যেটা আমি বলতে পারি আর কি আপনাদেরকে। সো একটা মেথডের মধ্যে বেসিক সাধারণত কি ধরনের ইনফরমেশন থাকা জরুরি, বা আমরা সাধারণত কি ইনফরমেশন গুলো প্রোভাইড করি মেথডে। সো মেথড মূলত আমি একটা কাজ কিভাবে করছি, আমার যা অডিয়েন্স আছে, আমার যারা পেপারটা পড়বে, আমার যারা রিডার আছে, সো তারা যেন বুঝতে পারে যে আচ্ছা এই কাজটা এইভাবে এইভাবে করা হয়েছে। সো আমি জাস্ট একটা ফাইন্ডিংস বলে দিলাম যে এটা পাইছি, সেটা তো আসলে অনেক সময় মানে গুড এনাফ না। কারণ আমাকে আমার রিডাররা বুঝতে হবে যে এটা কাদের মধ্যে করা হয়েছে, কোন পপুলেশন, কোন সেটিং এ, কবে করা হয়েছে, সবকিছু জানা দরকার, কত জনের মধ্যে করা হয়েছে। এটা আদারওয়াইজ তো এইটা জাস্ট নাম্বার বললাম, এটা রিলায়েবিলিটির ব্যাপার আছে। সো মেথডের
মধ্যে প্রথম যেটা থাকে একটা স্টাডি ডিজাইন আর আর একটা কনসেপ্ট, বিভিন্ন ধরনের স্টাডি ডিজাইন হতে পারে। সো প্রথমে আমার এই স্টাডিটা কি, কোন এটা একটা থিওরিটিক্যাল বেস আর কি। সো আমার স্টাডিটা কি ফলো করে, কোন মেথডে আমি করছি, যেটা কি ক্রস সেকশনাল, এটা কি কেস কন্ট্রোল, এটা কি কন্ট্রোল ট্রায়াল, নাকি এটা কি ধরনের স্টাডি, সেটা এক্সপ্লেন করতে হবে। এখন ক্রস সেকশনাল বা আদার স্টাডি কি, সেটা ডিফারেন্ট ডিসকাশন যদিও, বাট কুইকলি বলি, ক্রস সেকশনালটা হলো উম, আমাদের পপুলেশন হেলথ সায়েন্সে বা পাবলিক হেলথের খুব পপুলার এবং কমন একটা মেথড। সেটা হলো খুবই কস্ট এফেক্টিভ অ্যাজ ওয়েল। সো ক্রস সেকশন হলো খুবই ইমিডিয়েটলি একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে একটা নির্দিষ্ট পপুলেশনের ডেটাটা কালেক্ট করা একবার। সেটা হলো ক্রস সেকশনাল স্টাডি। যে আমি লেটস সে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে তাদের তাদের লাইফস্টাইল নিয়ে আমি একটা স্টাডি করতে চাই। সো জাস্ট একবার তাদের একটা তাদের কাছ থেকে ডাটা কালেক্ট করলাম, সেটাই হলো ক্রস সেকশনাল সার্ভে আর কি, খুব সহজ ভাষায়। দেন পরের সেকশনে সাধারণত আমরা মূলত সেটিং এবং পার্টিসিপেন্টস নিয়ে বলে থাকি, যেখানে মূলত যে আমি কাদের মধ্যে কাজ করলাম, কতজনকে আমি ইন্টারভিউ করছি, তাদের বয়সটা কেমন ছিল, এই ধরনের আমার টোটাল যে ক্রাইটেরিয়া আর কি, সেগুলো আর কি। ফর এক্সাম্পল, যে রুরাল হাউস ইন বরিশাল ডিভিশন, আমি শুধুমাত্র যদি এরকম করি যে আমি পার্টিকুলার ওই জায়গায় করতে চাই, সেটা এক্সপ্লেন করা থাকবে এখানে। দেন কতজনের মধ্যে করলাম, এই নাম্বারটাও আসলে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে, এটার সাইন্টিফিক মেথড ফলো করে নাম্বারটা ক্যালকুলেট করা হয়। দেন কাদের মধ্যে করলাম, এটা কি আন্ডার 5 চিলড্রেনে করলাম, নাকি এটা কি অ্যাডাল্টের মধ্যে করলাম, নাকি ইয়াং অ্যাডাল্টে করলাম, নাকি অ্যাডোলেসেন্টে করলাম, এই ব্যাপারগুলো এখানে এক্সপ্লেন করা হয় যে কাদের মধ্যে কাজটা করা হলো। নেক্সট স্টেপে ডেটা কালেকশন স্টেপ। সো ডেটা কালেকশনটা আমি আমি কিভাবে করছি, আমি কি ইন্টারভিউ করে করছি, আমি কি ফোকাস গ্রুপ করে করছি, আমি কি অনলাইনে ডেটা কালেক্ট করছি, মানে কিভাবে অ্যাকচুয়ালি ডেটাটা কালেক্ট করা হয়েছে, সেই ব্যাপারগুলো এখানে এক্সপ্লেন করা থাকে। এবং আরেকটু করা থাকে, এই যে ডেটাগুলো আমি কালেক্ট করার সময় রেখে আমি পেন পেপার ইউজ করে করলাম, নাকি আমি মোবাইল ফোনে ডিজিটালি কোবো টুল ইউজ করে বা আদার্স বিভিন্ন সার্ভে টুল আছে সেইটা দিয়ে আমি ডিজিটালি ডেটা এন্ট্রি দিলাম, এই ব্যাপারগুলা সাধারণত বলা থাকে। যে এর পরের সেকশন সাধারণত আমরা ভেরিয়েবলস গুলাকে এক্সপ্লেন করি। আমাদের আমাদের যে কোনো রিসার্চে সাধারণত দুই দুই ধরনের ভেরিয়েবল থাকে, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো যেটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে যেটা আউটকাম। অর্থাৎ আমাদের যে এক্সাম্পল আমরা এখানে ইউজ করতেছি, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা রিস্ক ফ্যাক্টর কি, হ্যান্ড ওয়াশিং, অর্থাৎ যেটার কারণে হয়, মানে যেটা কারণ, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যেটা হয় সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ আউটকাম। সো আমরা হয় কি, চাইল্ড ম্যালনিউট্রিশন, আর কারণে কোন কারণে, হ্যান্ড ওয়াশিং এর কারণে। সো হ্যান্ড ওয়াশিং হলো ইন্ডিপেন্ডেন্ট, আর হয় হলো ম্যালনিউট্রিশন, যেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এইগুলোকে আমরা এক্সপ্লেন করি যে এটাকে কিভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে, কিভাবে মেজার করা হয়েছে। যেমন আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস বললাম, সো নিউট্রিশনাল স্ট্যাটাসটা আমরা কিভাবে মেজার করছি, এটা কি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হাইট ওয়েট মেপে আমরা স্টান্টিং ওয়াস্টিং এটা বের করি। সেটার জন্য ডাব্লিউএইচওর একটা 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 গাইডলাইন আছে। সো ওই গাইডলাইন ফলো করে আমরা জি স্কোর ক্যালকুলেট করি, সেখান থেকে আমরা এই নাম্বারটা পেয়ে যাই এবং ক্যাটাগরাইজ করতে বলতে পারি যে এই বাচ্চাটা ম্যালারিস্ট, এটা 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 ওয়েল নারিস্ট। সো ওই ওই কিভাবে ক্যাটাগরাইজ করছি এটা রেফারেন্স সহ আমরা এখানে এক্সপ্লেন করি। নেক্সট স্টেপে সাধারণত অ্যানালাইসিস সম্পর্কে বলা হয়, যে এখানে আমাদের এই ডেটাগুলো কালেক্ট করলাম, আমরা সাধারণত কি কি অ্যানালাইসিস গুলো করছি। অ্যানালাইসিসের বিভিন্ন স্টেপ থাকে, আমরা প্রথমে ডাটাটা ক্লিন করি, ভেরিয়েবল গুলোকে কোডিং করি, রিকোডিং করার প্রয়োজন হতে পারে। দেন আমরা ফ্রিকোয়েন্সি গুলো চেক করি, তারপর আমরা কাই স্কোয়ার করি, বাইভেরিয়েট অ্যানালাইসিস যেটা বলি। তারপরে আমরা রিগ্রেশন মডেল ফিট করি, কোন মডেল আমাদের জন্য বেস্ট ফিট, আমাদের এই ডাটা এবং আমাদের অবজেক্টিভের জন্য, সেই অনুযায়ী আমরা মডেল ফিট করি। এবং এই মডেল ফিটনেস আমরা চেক করি যে মডেল ফিটটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা। সেটা মাল্টিপল স্টেপ বাই স্টেপ আমরা মডেল ফিট চেক করে ফাইনাল মডেলে পৌঁছে আমরা সিলেক্ট করি, ওকে সবকিছু চেক করার পরে এইটা আমার ফাইনাল মডেল। সো এই যে আমি বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমার রিসার্চটাকে, আমার অ্যানালাইসিসটাকে আমি করি, একদম ফ্রিকোয়েন্সি রান দেওয়া থেকে শুরু করে বিভিন্ন মানে আমি আপগ্রেড স্টেপ বাই স্টেপ আমি উপরের দিকে যাচ্ছি, অ্যাডভান্স মডেলিং এর দিকে যাচ্ছি। এই টোটাল প্রসেসটাই এখানে এক্সপ্লেন করা থাকে। এবং আরো যদি কোনো এর বাইরেও যদি কেউ ডিফারেন্ট টাইপের অ্যানালাইসিস করে মানে করে, সেটাও এখানে এক্সপ্লেন করা থাকে। কোন সফটওয়্যার দিয়ে ইউজ করছি সেটাও সাধারণত সবাই লিখে আর কি, যে আমি এসপিএসএস ইউজ করছি, আমি স্টাটা ইউজ করছি, আমি আর ইউজ করছি। অনেক সময় ম্যাপিং বা এরকম গ্রাফিক্যাল কিছু থাকলে সেই ম্যাপিং আর্কজিআইএস বা গ্রাফগুলো বানানোর জন্য কেউ যদি এক্সেল ইউজ করে, সো এক্সেল সেটাও লেখে যে আমি অল অল ফিগার্স ওয়্যার প্রডিউস বাই এক্সেল। মানে যে যে সফটওয়্যার যে পারপাস ইউজ করছি সেটা সাধারণত ডিসক্লোজ করে দেওয়া হয় যে আমি ওইটা ইউজ করছি।
লাস্টে এথিক্স একটা সেকশন, এটা সাধারণত অনেক সময় মেথডেও দেয়, অনেক সময় একদম পেপারের শেষেও থাকে। সো এটা কাইন্ড অফ অনেক সময় অনেক পেপার লাস্টে চাই, অনেক সময় এরকম কোনো স্পেসিফাই না থাকলে এর মেথডেও দিয়ে দেওয়া যেতে পারে। সো এখানে মূলত আমরা আমাদের স্টাডির যে এথিক্যাল অ্যাপ্রুভাল, যে কোনো একটা হিউম্যান ইনভলভড রিসার্চ হইতে গেলে সেটাকে এথিক্যাল অ্যাপ্রুভাল মানে এথিক্যাল অ্যাপ্রুভাল নিতে হবে। এটা ইউনিভার্সিটি থেকে হতে পারে বা যারা এথিক্স কমিটি যেখানে আছে সেখান থেকে নেওয়া যেতে পারে। সো এথিক্স কমিটিরও কিছু রুলস রেগুলেশন থাকে, সেগুলোকে সেই প্রোটোকল ফলো করে আপনাকে কাজ করতে হবে, যেটা ওই এথিক্স কমিটি এনশিওর করবে যে হ্যাঁ, এই স্টাডিটা এথিক্স যে রিসার্চ এথিক্স ছিল সেটা মেনটেন করেই করা হয়েছে। তারা এটাকে এনশিওর করে আর কি, তারা একটা বডি। সো তারা আপনাকে অ্যাপ্রুভাল দিবে সাধারণত, তাই সেই বডির নাম উল্লেখ করে যে আমার এই স্টাডিটা অমুক এথিক্স কমিটি থেকে অ্যাপ্রুভড এবং তার রেফারেন্স নাম্বার এত, এবং আমরা যখন ডেটা কালেক্ট করছি এইটা কনসেন্ট নিয়েছি, যাদের কাছ থেকে ডেটা কালেকশন নিচ্ছি। ইভেন এমন যদি হয় যে আপনার পার্টিসিপেন্ট যাদের কাছ থেকে ডাটা নিচ্ছেন তারা আন্ডার 5 চিলড্রেন, সো আন্ডার 5 চিলড্রেনের ডেটার জন্য আপনি তার কেয়ার গিভার বা তার মা বা যে বাচ্চার লিগ্যাল গার্ডিয়ান সহজ ভাষায়, তার কাছ থেকে আপনি অ্যাসেন্ট নেবেন। মানে কনসেন্ট এবং অ্যাসেন্ট দুটা টার্ম আছে। কনসেন্ট হলো যে অ্যাডাল্ট, তার কাছ থেকে আমি যেটা নিচ্ছি সেটা হলো কনসেন্ট। আর কেউ যদি অ্যাডাল্ট না হয়, less than 18, তখন তার প্যারেন্টস বা তার লিগ্যাল গার্ডিয়ানের কাছ থেকে নিতে হবে, সেটা হলো অ্যাসেন্ট। এই জন্য এটা বলে কনসেন্ট অ্যান্ড অ্যাসেন্ট। তখন ওই ক্ষেত্রে এরকম পার্টিসিপেন্টের ক্ষেত্রে আমার দুটো প্রয়োজন হয়, কনসেন্ট এবং অ্যাসেন্ট বোথ। আর যারা অ্যাডাল্ট অ্যাডাল্ট হইলে তো আর কোনো সমস্যা নেই, শুধুমাত্র কনসেন্ট ওই একজনের কাছ থেকে নিলেই হবে আর কি। সে এই ব্যাপারগুলো ওইখানে ক্ল্যারিফাই করতে হয়, এক্সপ্লেন করতে হয় যে আমার স্টাডিটা যে প্রপার প্রসিডিউর ছিল আমি সেটা ফলো করেই করছি আর কি। এটা যেন, এটা যেটা হয় এটা ওভারঅল এত সবকিছু এক্সপ্লেন করার উদ্দেশ্য এইটাই যে আপনার পেপার যারা পড়বে পরবর্তীতে তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, এটা একটা মানে প্রপার ওয়েতে একটা কাজ করা হয়েছে, প্রপার মেথড, প্রপার সায়েন্টিফিক ওয়ে এবং এথিক্যাল ওয়েতেই কাজটা করা হয়েছে। এটা আপনার স্টাডির ভ্যালুটাকে বাড়াবে, আপনার ফাইন্ডিংস এর ভ্যালুটাকে বাড়াবে আর কি। এই জন্যই এই সব কিছু আমাদের ডিসক্লোজ করা বা ওপেন, মানে আমরা এটাকে লিখে দেই পরবর্তী রিডারদের জন্য আর কি। সো এই ছিল মোটামুটি মেথড সেকশনের একটা ওভারভিউ। মেথড সেকশনটা সাধারণত আমরা কিভাবে লিখি এটা তার একটা কুইক ওভারভিউ আর কি। সো আপনাদের এই দুটো সেকশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমরা পরে পরে আমাদের টোটাল প্রেজেন্টেশন শেষে গিয়ে আমরা রেসপন্ড করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ। আমি এবার মুভ করবো সাবির ভাইয়ের কাছে পরবর্তী সেকশনটা নিয়ে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখলাম যে আসলে ইন্ট্রোডাকশন কিভাবে মোটামুটি একটা স্ট্রাকচার ওয়েতে লিখতে হয়, মেথড কিভাবে, মোটামুটি মেথডে কি কি ইনপুট করতে হয়। মেথডে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পার্ট আছে যেটা সাব্বির ভাই দেখালো একটু আগের স্লাইডে, যে হচ্ছে ডেসক্রিপটিভ বাইভেরিয়েট লজিস্টিক রিগ্রেশন। এখন অ্যানালাইসিস সেকশনে আসলে আপনার আপনার মেথডে কি কি ধরনের অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কথা বলা আছে সেটার উপর বেস করে আপনার অ্যানালাইসিস সেকশনের আর্টিকেলের অ্যানালাইসিসের পার্টগুলো আসবে। ধরেন যেখানে ডেসক্রিপটিভ আছে তাহলে একটা টেবিল হইতে পারে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রপোর্শনাল, পার্সেন্টেজ, ইনকাম। ঠিক আছে। ধরেন যদি আমরা স্টান্টিং এর কথা বলতেছি, কত পার্সেন্ট চিলড্রেন স্টান্টেড, কত পার্সেন্ট চিলড্রেন স্টান্টেড না, এই ধরনের একটা ইয়েস নো বা আদার্স ভেরিয়েবল গুলোর জন্য যেটা সেটা থাকে। যেমন ধরেন যদি আপনার সোশিও ডেমোগ্রাফিক ভেরিয়েবল, এজ, ট্যাক্স, এগুলা আর কি, এডুকেশন, এই ধরনের ডেসক্রিপটিভ। শুধু ইউনিভেরিয়েট বলে, শুধু একটা ভেরিয়েবলের ডেসক্রিপশন ডেসক্রিপশন, একটা ভেরিয়েবল করে ডেসক্রিপশন দিলে সেটা আমরা ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। বায়োভেরিয়েট হবে কি, আমরা কিছু বায়োভেরিয়েট অ্যানালাইসিস শিখছিলাম আমাদের লাস্ট ক্লাসে, বিভিন্ন ধরনের টেস্ট। হ্যাঁ, দুইটারে একটা কন্টিনিউয়াস একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হইলাম কি টেস্ট করতেছি, এখানে দুইটা কন্টিনিউয়াস হইলে আমরা কি করতেছি এখানে, কোরিলেশন করতেছি। তারপর হচ্ছে আমরা দুইটা ক্যাটাগরিক্যাল হচ্ছে হইলে কাইস্কার করতেছি। তো এই ধরনের কিছু টেস্ট আমরা ওইখানে দেই আর কি বায়োভেরিয়েট অ্যানালাইসিসে। আর এবং পরবর্তীতে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেল। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমি তো দুইটা দুইটা যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয়, আমাদের যদি ক্লাসের অবজেক্টিভ চিন্তা করি যে হচ্ছে আমাদের অবজেক্টিভ কি ছিল, ধরেন যে স্টান্টিং যদি আমরা একটা ইন্ডিকেটর নিই আন্ডার নিউট্রিশনের, আর হচ্ছে আমার হ্যান্ড ওয়াশিং বিহেভিয়ার যেটা ছিল, যে দুইটাই আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, দুইটার মধ্যে কি অ্যাসোসিয়েশন আছে সেটা কিন্তু আমরা কাইস্কার টেস্ট দিয়ে করলেও কিন্তু দেখা যায়। হ্যাঁ, যে হ্যাঁ দুইটার মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু কাইস্কার টেন ইজ কাইস্কার টেস্ট ইজ নট এনাফ। কারণ কি, আমরা এখানে
আদার্স যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো হচ্ছে আমরা কি অ্যাডজাস্ট করি না মডেলে, সো ওগুলো ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের এখানে রিগ্রেশন আসে বা রিগ্রেশন কনসেপ্ট আসে। সো কোন রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করলে কি কি ভেরিয়েবল গুলো অ্যাডজাস্ট করলাম বা কন্ট্রোল করলাম, সেগুলো আমার লজিস্টিক রিগ্রেশনে আসবে। সো 3 নম্বর একটা টেবিল হইতে পারে, সেখানে রিগ্রেশনের একটা আউটপুট আসতে পারে। হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশন কেন বলছি, কারণ হচ্ছে আপনার যদি আউটকামটা আপনার বাইনারি হয়, ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে এখানে আমাদের স্ট্যান্ডিং যদি ধরি ইয়েস নো, হ্যাঁ, তাই না, এটা একটা বাইনারি আউটকাম, সেই জন্য আমরা লজিস্টিক রিগ্রেশনের কথা বলতেছি। সো আপনি দেখতেছেন যে মেথডে হচ্ছে আমরা যেভাবে লেআউট করছি, সেটা অ্যানালাইসিস সেকশনে আমরা ওই অনুযায়ী কিন্তু টেবিল গুলো আসতেছে, ঠিক আছে। মেথডে আমি ডেসক্রিপটিভের কথা বলতেছি, অ্যানালাইসিস যে আমার একটা ডেসক্রিপটিভ টেবিল আসতেছে, টেবিল 1 যেটাকে আমরা বলে থাকি। ধরেন আমি মেথডে বাইভেরিয়েট অ্যানালাইসিসের কথা বলতেছি, টেবিলে অ্যানালাইসিস পার্টে যায় বা রেজাল্টস পার্টে যায়, আমি হচ্ছে সেটাকে আহ কি টেবিল 2 বলতেছি। মেথডে আমি লজিস্টিক রিলেশনের কথা বলতেছি, রেজাল্ট সেকশনে যায় হচ্ছে আমি সেটাকে আমার আর্টিকেল রাইটিং এ যখন রেজাল্ট সেকশন থাকবে সেটার হবে টেবিল 2 বা টেবিল 3 আর কি, টেবিল 3 আর কি। সো অ্যানালাইসিস রাইটিং আমি বলবো না, আমি এখানে হয়তো বা ভুল করছি, এখানে রেজাল্টস আর কি এটা হবে আর কি, বুঝছেন। সো আর্টিকেল রেজাল্ট সেকশনটা কিভাবে আমরা লিখবো আর কি। তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য একটা আমাদের যে ওই আর্টিকেলটা দেখতে পারতেছেন সবাই, তাই না? আমাদের যে আর্টিকেলটা ছিল অ্যাসোসিয়েশন বিটুইন অ্যাক্সেস টু হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস উইথ আন্ডার নিউট্রিশন, হ্যাঁ, মিল আন্ডার 5 এজ অফ চিলড্রেন, আমরা যে অবজেক্টিভটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলতেছিলাম গত সেশন এবং এই সেশনে, সেটার উপরেই হচ্ছে যে এটা একটা আর্টিকেল আর কি এখানে। তো এখানে এই আর্টিকেলটার হচ্ছে আমি কি কি চেক করছি, এখানে দেখেন 3টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, যেটা ওয়াটার স্যানিটেশন, হ্যান্ড ওয়াশিং, বুঝলেন, দেখছে যে এই 3টা ভেরিয়েবলের সাথে আমার আন্ডার নিউট্রিশন আবার 3 ধরনের হইতে পারে সচরাচর, যেমন স্ট্যান্ডিং, ওয়েস্টিং এন্ড আন্ডার ওয়েট, এখানে আমি মার্ক করে দিছি। তো আমাদের ফর সিম্পলিসিটি আমরা একটা একটা করে নিব, ঠিক আছে। ধরেন যে আমার অবজেক্টিভটা এখানে হ্যান্ড ওয়াশিং এর সাথে স্ট্যান্ডিং, ঠিক আছে, নট 3টা। ধরেন যে একটা একটা আমি চাচ্ছি কি হ্যান্ড ওয়াশিং এর সাথে, হ্যান্ড ওয়াশিং বিহেভিয়ারের সাথে স্ট্যান্ডিং এর কি সম্পর্ক আছে, ঠিক আছে। হ্যান্ড ওয়াশিং বিহেভিয়ার আমার কি, ধরেন যে ইয়েস নো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, হ্যাঁ এই বাসার হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস আছে, ওকে হ্যাঁ ইয়েস। বা অ্যাক্সেস টু হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস আছে, হ্যাঁ ইয়েস, নাই, এরকম, ঠিক আছে। স্টান্টিংটাও আমার কি, ধরেন যে হইতেছে ইয়েস না একটা ক্যাটাগরি, দুইটাই আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে। আহ এটা গেল, এবং এখানে হচ্ছে কি ডাটা ইউজ করছে দেখেন, আন্ডার 5 চিলড্রেনের ডেটা আমার দুইটা ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ সার্ভে, একটা হচ্ছে বিডিএইচএস এর মাল্টি ইন্ডিকেটর ক্লাস সার্ভে, সো তারা দুইটা ডেটা সেটের উপর সেম অ্যানালাইসিস করছে, ঠিক আছে, রিপিটেশন আর কি। হ্যাঁ, অ্যানালাইসিস পার্টে যদি আমি দেখি স্পেসিফিক্যালি অ্যানালাইসিস পার্টে কি কি করছে, তারা ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করছে। ওই যেটা বললাম প্রথমে, যে সব ভেরিয়েবল গুলার একটা ইউনিভেরিয়েট সামারি, কাউন্ট, প্রপোর্শন এগুলো করছে আর কি। তারপরে দিচ্ছে বাইভেরিয়েট অ্যানালাইসিস করছে, মানে যেটা বললাম যে এখানে কাইস্কার টেস্ট করছে, কারণ তাদের ম্যাক্সিমাম ভেরিয়েবল হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে। ফাইনালি হচ্ছে আমার রিগ্রেশন মডেলে যাই হইতেছে আদার্স ভেরিয়েবলটাকে কি করছে, আদার্স যেসব ভেরিয়েবল আছে সেগুলা হইতেছে অ্যাডজাস্ট করে আমার হইতেছে ওই স্টান্ট কি বলে হ্যান্ড ওয়াশিং এর সাথে স্টান্টিং এর কি সম্পর্ক সেটা বের করছে, ঠিক আছে। তো আমি যদি একটু দেখি টেবিল 1টা কি রকম হবে, তো এখানে যেহেতু আমি ইয়া, সো আমরা যেহেতু দেখতেছি এখানে টেবিল ওয়ানটাকে, মানে টেবিল ওয়ানটাতে কি বলছিলাম, আমাদের সব ধরনের ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ থাকবে, ঠিক আছে। দেখতেছেন এখানে কোরিলেটস বা আদার ভেরিয়েবলস এজ অফ চাইল্ড, ওটার ক্যাটাগরি গুলো আছে, এবং ওটার দুইটা ডাটা আছে, যেহেতু দুইটা ডাটা আছে, ওইটার কাউন্ট আপনি প্রপোর্শন দিয়ে রাখছে আর কি, ঠিক আছে। সেক্স অফ চাইল্ড, কাউন্ট প্রপোর্শন আমার দুইটা ডেট আছে এরকম। হ্যাঁ, মাদার্স এডুকেশন এগুলো আপনি এখানে রেজাল্টস সিম্পল ক্যারেক্টারিস্টিক্স টেবিল ওয়ানটাকে এখানে এক্সপ্লেন করছেন। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি এখানে সেক্স অফ চাইল্ড, এখানে বলছে যে নিয়ারলি 50%, হাফ, এখানে দেখেন যে বলছে যে লেস দ্যান হাফ অফ দ্য চিলড্রেন আর ফিমেল, ঠিক আছে। আর তাহলে এটা 50%-এর মতো হচ্ছে ফিমেল, ঠিক আছে, বোথ ডেটা সেটে। তো এটার কথাই বলছে আর, হ্যাঁ। তো এরকম হচ্ছে আপনারা টেবিল ওয়ানটা হচ্ছে এভাবে ইন্টারপ্রেট করবেন, কত পার্সেন্ট এটা, এটা কত প্রপোর্শন, এরকম বিভিন্ন ভাবে, ঠিক আছে। 50% না বললে হাফ, 30% না বললে 1/3, এরকম নিয়ারলি 1/3, ক্লোজ 1/3, 1/4, এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা মাঝে মধ্যে। তো বিভিন্ন ভাবে সুন্দর করে ইউজার ফ্রেন্ডলি
রিডার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা। টেবিল টু তে, সরি, টেবিল ওয়ানটারও কন্টিনিউশন আছে এটা। টেবিল ওয়ান এর আরো হচ্ছে আমি কোভেরিয়েন্স দেখলে এখন আমার আউটকাম ভেরিয়েবল এবং এক্সপোজার বা হচ্ছে যেটাকে আমার ইন্ডিপেন্ডেন্ট মেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতেছি। আউটকাম ভেরিয়েবল যেহেতু আমি বলতেছি যে ধরেন যে আউটকাম ভেরিয়েবল আমি স্টান্টিং দিছি, এখানে স্টান্টিং ইয়েস নো আছে, ঠিক আছে। এখানে শুধু ইয়েস এর প্রপোর্শনটা দেখাইছে বা পার্সেন্টেজটা দেখাইছে, যে বলতেছে যে এমআইসিএস যেটাতে 28% চাইল্ড চিলড্রেনরা স্টান্টেড ছিল, ঠিক আছে। আর 2018 2019 বিডিএইচএস এর 2018 30% চাইল্ড, অ্যারাউন্ড 31% চিলড্রেন ছিল কি স্টান্টেড ছিল, ঠিক আছে। সেম এক্সপোজার বা মেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আমরা এখানে দেখতেছি, এটা আমার কি অ্যাক্সেস টু হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস। এখানে দেখা যাচ্ছে যে কি এমআইসিএস ডেটাতে নো অ্যাক্সেস আর কি, কারণ এটা আরেকটা ক্যাটাগরি আছে, ইয়াস ইয়াসটা এখানে দেখায় নাই। এটা বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা, তো এখানে দেখাচ্ছে যে কি আমার 44% হচ্ছে কি অ্যাক্সেস নাই আসলে হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস। এটার হইতেছে কি অলমোস্ট টু থার্ড হচ্ছে নাই, ঠিক আছে, হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস, ঠিক আছে। এইগুলোই হচ্ছে আপনার এই যে এখানে বলা হয়েছে আর কি, ঠিক আছে। তো টেবিল ওয়ান আমার ডেসক্রিপশন হয়ে গেছে। ডেসক্রিপটিভ টেবিলে কি কি থাকবে, আমার এক্সপোজার বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো থাকে সেগুলোর ডেসক্রিপশন থাকবে, আউটকাম ভেরিয়েবলের ডেসক্রিপশন থাকবে, এবং আদার যত সব ভেরিয়েবল গুলো আছে ডেটা সেটে আমার যেগুলো আমি মডেল ইনপুট করবো সেগুলো হচ্ছে ডেসক্রিপশন থাকবে। তো এখন টেবিল টু তে বলা হয়েছিল কি, টেবিল টু তে বলা হয়েছে কিন্তু হচ্ছে কি যে বাইভেরিয়েট অ্যানালাইসিস করবে, ঠিক আছে। সো বাইভেরিয়েট মানে আপনি আপনাকে লাস্ট ক্লাসেও বলছি, একটু আগেও বললাম, যে হচ্ছে কি এরা কি করছে, কাইস্কার টেস্ট করছে। ম্যাক্সিমাম হচ্ছে আমার কি এক্সপোজার আউটকাম হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। তো এখানে হচ্ছে আরো করছে কি দেখেন, যেহেতু বিভিন্ন অনেক এক্সপোজার অনেক আউটকাম, এর জন্য হইতেছে ভেরিয়েবল গুলো হচ্ছে আপনার বাইভেরিয়েট অ্যানালিসিস অনেক বেশি হবে। ধরেন স্টান্টিং যদি আমি একটা আউটকাম ধরি, স্টান্টিং এর সাথে হ্যান্ড ওয়াশিং বিহেভিয়ার, এটা ইটসেলফ একটা কাইস্কার টেস্ট, এবং এটার হচ্ছে রেজাল্ট এখানে দিছে। কারণ আমার যেহেতু আদার আউটকাম আছে সেগুলা দেখাইছে এখানে, আবার আদার এক্সপোজার আছে সেগুলো দেখাইছে। তো আমরা অত কমপ্লেক্সিটিতে না যাচ্ছি না, আমি বলতেছি যে হচ্ছে শুরুতে যেটা বলছি যে আমরা অবজেক্টিভ ফোকাস করবো হ্যান্ড ওয়াশিং এর সাথে স্টান্টিং। তো আমি এটা ফোকাস করি হ্যান্ড ওয়াশিং এর সাথে স্টান্টিং। কি দেখা যাচ্ছে কাইস্কার টেস্টে, কারণ স্টান্টিং ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিও ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, হ্যান্ড ওয়াশিং এর ক্যাটাগরি ইয়েস নো, স্টান্টিং এরও ইয়েস নো। তো দুইটার মধ্যে কাইস্কার টেস্ট করে দেখা যাচ্ছে যে কি, যে হইতেছে যাদের হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস, বাসায় হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস নাই, বেসিক হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস নাই, তাদের সেসব ফ্যাসিলিটি বাচ্চাদের 32.5% হচ্ছে কি স্টান্টেড আর কি। তার মানে এখানে কি বোঝাচ্ছে, এবং এটা সিগনিফিকেন্ট, এখানে স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিনা, 3 স্টার, মানে হইতেছে এটা পি ভ্যালু আমার 0.05 কম বা আরো কম, ঠিক আছে। তো এই জন্য এটা সিগনিফিকেন্ট দেখাচ্ছে, যে তাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে। আমার অবজেক্টিভ কি অ্যাসোসিয়েশন চেক করা, এটা আমার কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অ্যাসোসিয়েশন। তার মানে কি আমার অ্যানালাইসিস শেষ না? যেটা বললাম, আমাকে রিগ্রেশন করতে হবে। কেন? আদার্স ভেরিয়েবল গুলোর কি কোনো অ্যাকাউন্ট, মানে আদার্স ভেরিয়েবলের যে ইম্প্যাক্ট গুলা সেগুলো হচ্ছে আমি এই কাইসকার টেস্টে অ্যাড করতে পারি নাই, অ্যাকাউন্ট করতে পারি নাই। সো এটা দেখতে হবে আর কি। এবং এটা এমআইসিএস এবং এটা বিডিএইচএস এর ডেটাতে দুইটাতেই দেখাচ্ছে কি সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে কি হ্যান্ড ওয়াশিং এর সাথে স্টান্টিং, এই কথাটাই এখানে লেখছে আর কি, ঠিক আছে। এখন যেটা বলতেছিলাম, এটা তো এনাফ না। তাহলে এই জন্য হচ্ছে আমি কি করতে হবে, রিগ্রেশন মডেল ফিট করতে হবে। আমরা এত দেখবো না, ধরেন যে একটা ডাটা সেট যদি আমরা দেখি, মডেল ওয়ানটা হচ্ছে আনএডজাস্টেড, মানে হইতেছে এখানে কোনো আদার্স ভেরিয়েবল আনে নাই, অ্যাকাউন্ট করেনি বা অ্যাডজাস্ট করেনি। টু এন্ড থ্রি হচ্ছে অ্যাডজাস্টেড। তো আমরা যে কোনো একটা মডেল দেখি আর কি, ঠিক আছে। টু মডেল হচ্ছে অ্যাডজাস্টেড মডেল, মানে কি, যে ওই যে বলতেছিলাম যে হইতেছি চাইল্ড স্টান্টিং এবং হচ্ছে হ্যান্ড ওয়াশিং এর ওইখানে আরো আদার্স যে ভেরিয়েবল, ধরেন যে এজ, মাদার্স এডুকেশন, হাউস হোল্ড ইনকাম, সেক্স অফ চাইল্ড, এইসব জিনিসগুলো ভেরিয়েবল গুলা যখন হচ্ছে আমার কি অ্যাডজাস্ট করা হবে, তখন সেটাকে অ্যাডজাস্টেড মডেল বলতেছি, তাই না আমরা? তখন এটাই হচ্ছে অ্যাডজাস্টেড মডেলের এখানে টেবিল আর কি, মানে দিছে আর কি, যে আমাদের যেহেতু আউটকাম একটা আমরা হ্যান্ড ওয়াশিং এর সাথে, এটার সাথে যেহেতু আমরা ইন্টারেস্টেড, আমরা দেখতেছি এখানে কি অ্যাডজাস্টেড মডেলে একটা মডেল রান করলে রিগ্রেশনে যে কোনো সফটওয়্যারে, আপনি এসপিএসএস এ বলেন, স্টার্টাতে বলেন, আর এ বলেন বা স্যাস এ বলেন, যে কোনো জায়গায় আপনি যখন এই মডেলটা রান দিবেন, আউটকাম ডিফাইন করে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিফাইন করে এবং আদার্স যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো ডিফাইন করে, যখন আপনি একটা মডেল রান করবেন, তখন সে আপনাকে দিতেছে, ওই সফটওয়্যার আপনাকে কিছু আউটপুট দিবে। হ্যাঁ, তার মধ্যে এই মডেল টু এখানে, এটা আউটপুট মানে কি 1.27, এটা হচ্ছে নাকি এটা কার
হ্যান্ড কি বলে, নো অ্যাক্সেস টু হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস এর সাথে স্টান্টিং এর একটা সম্পর্ক এখানে দেখাচ্ছে, যে কি 1.27 এখানে, এটা অডস বলে, অডস রেশিও বলে এখানে, যে সচরাচর 1.1 এর বেশি হলে এটা আধিক্য দেখা যায়। যে কি বলতেছে এখানে, যে হইতেছে যেসব হাউস হোল্ডের কি অ্যাক্সেস টু হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস নাই, বেসিক অ্যাক্সেস টু হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস নাই, তাদের বাচ্চাদের স্টান্টিং এর প্রবণতাটা 27%। ঠিক আছে, তো এখানে দেখেন দেখা আছে চিলড্রেন্স অফ দোজ হাউসেস with no access to hand washing facilities were 27% more likely to be stunted than those with access to hand washing facilities. কম্পেয়ারিং করতেছি এখানে, ঠিক আছে, হ্যান্ড ওয়াশিং এর সাথে যেসব বাসায় হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি আছে সেটা আমি বের করতে চাচ্ছি ইন রিলেশন টু যেসব বাসায় হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি আছে। এখানে যেসব বাসায় হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি নাই সেটা আমি ইন্টারেস্টেড ইন রিলেশন টু যেসব বাসায় হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি আছে। সো আমি এখানে দেখতেছি কি যেসব বাসায় হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস নাই, বেসিক হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস, তাদের চাইল্ডরা স্ট্যান্ডার্ড হওয়ার প্রবণতা 27% মোর কম্পেয়ার টু বলতে হবে অবশ্যই আমার, কারণ এটা আমি কম্পারিজন করতেছি, কম্পেয়ার টু যেসব বাসায় হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস আছে আর কি। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে একটা মোটামুটি আহ, একটা রিলেশন পাইলাম, সম্পর্ক পাইলাম, অ্যাসোসিয়েশন পাইলাম এখানে আমরা এই স্টাডি থেকে বিডিএস এর ডেটার উপরে। এবং অবশ্যই আপনি বলে দিবেন কি কি ভেরিয়েবল আপনি অ্যাডজাস্ট করছেন, অ্যাডজাস্টিং আদার ভেরিয়েবল। যদি আমি রুরাল আরবানের একটা ডিফারেন্স থাকতেই পারে, সেটা যদি আমি অ্যাডজাস্ট না করি মডেলে, তাহলে কিন্তু আমার হইলো না কিন্তু। মাইট বি রুরাল আরবান একটা ডিফারেন্স থাকতে পারে, তাহলে এটা একটা প্রবলেম ইন্ডিকেশন, কিন্তু রুরাল আরবানের ভেরিয়েবলটা যেটা সেটা যদি আপনি মডেলে অ্যাডজাস্ট করেন, তাহলে আপনি বলতে পারবেন যে হইতেছে রুরাল আরবানের যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে আমি ওই ডিফারেন্সটা আমি অ্যাকাউন্ট করছি আমার মডেলে। ঠিক আছে, ওইরকম আর কি। তো এই তো সোফার আর কি, যে মোটামুটি মোটা কথায় হইতেছে আপনার মোটামুটি এই ধরনের স্টাডিতে সচরাচর দুই তিনটা টেবিল দিতে পারেন না আর কি। আপনি প্রথমটা হচ্ছে ডেসক্রিপশন দিতে হয় একটা আর্টিকেলের, যে কোনো আর্টিকেল আপনি পড়বেন, প্রথমটা পাবেন একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস, আপনার ভেরিয়েবল গুলো সবগুলোর হচ্ছে ডেসক্রিপশন কাউন্ট পার্সেন্টেজ থাকে। দ্বিতীয় জায়গায় অনেকে বাইভেরিয়েট অ্যানালাইসিস করে, অনেকে কাই স্কয়ার, অনেকে কোরিলেশন, অনেকে অনেক জায়গায় অনেক অনেক ধরনের অ্যানালাইসিস করে, বাইভেরিয়েট অ্যানালাইসিস করে। ঠিক আছে, ওটা দেখবেন আপনি। এবং ফাইনালি আরেকটা টেবিলে হচ্ছে আপনি অবশ্যই সেটা হচ্ছে রিগ্রেশন মডেল পাবেন আর কি, সেখানে আদার্স ভেরিয়েবলের ইয়াটাও অ্যাডজাস্ট করছে। তো আমি কুইকলি হচ্ছে, এখন আমি রেজাল্ট সেকশনটা লিখে ফেললাম, এখন আমার ডিসকাশন কেন আর্টিকেল একটা ডিসকাশন সেকশন ইম্পর্টেন্ট। এখন ডিসকাশনটা হইতেছে একটা জায়গা, যে জায়গায় হইতেছে রিসার্চার গুলা বা হচ্ছে যা আর্টিকেলের লেখক অথর্স গুলা, তারা তাদের হইতেছে আহ, 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 তাদের কথা বলার মাধ্যমে, কথার মাধ্যমে হইতেছে এই রেজাল্টটাকে, যে রেজাল্টটা পাইলাম সেটা হইতেছে হাইলাইট করবো, এক্সপ্লেন করবো। ঠিক আছে, এখন পর্যন্ত তো হচ্ছে আমি ডেটা কি বললো সেটা দেখলাম, ডেটা থেকে কি কি অ্যানালিসিস পেলাম সেগুলো বললাম। এখন এগুলো হইতেছে কিভাবে সেটা ইমপ্লিকেবল হবে, সেটা কিভাবে মানুষের কাছে পাবলিকলি এগুলা হচ্ছে আপনার অ্যাকসেপ্টেবল কিনা, হ্যাঁ, আপনার অ্যানালিসিস বা আপনার যে অ্যানালিসিস করে আপনি যে ডেটা পাইলেন, রেজাল্ট পাইলেন, সেগুলা কি আমাদের কনটেক্সটে উপযুক্ত কিনা, আপনি কিভাবে সেগুলা এক্সপ্লেন করতেছেন। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা ডিসকাশনের পাই আর কি। এখানে ওভারঅল আর কি আমরা হচ্ছে একটা আর্টিকেলের বা একটা রিসার্চারদের তাদের নিজস্ব ইনপুট দেওয়ার এখানে থাকে। সোফার হচ্ছে আমরা দেখলাম যে হইতেছে একটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, তারপর হইতেছে মেথডে কি থাকতে হয়, এবং মেথডের বেসিসে কিন্তু হচ্ছে আমার কি হয়, রেজাল্টসে আমার কিছু কি ইনক্লুডেড থাকে। সো এইগুলো কিন্তু সবগুলো লিঙ্কড। ঠিক আছে, আপনার অবজেক্টিভে যদি আপনি শুরু করেন অ্যাসোসিয়েশন চাচ্ছি, তারপর হইতেছে অবজেক্টিভের বেসিসে কিন্তু হইতেছে আপনার মেথডটা সিলেক্ট হয়, মেথডের বেসিসে হচ্ছে দেন হইতেছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পার্ট, এন্ড দেন উইটার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে যেসব কথাগুলো বলছেন, যেসব মেথডের কথা বলছেন, সেগুলো থ্রুতে আমার হইতেছে রেজাল্ট সেকশনে আমি ওই টেবিল গুলো দেখাইলাম বা ফিগার দেখাইলাম। এখন হইতেছে ডিসকাশনটা আমি কিভাবে লিখবো সেটা চলেন একটু দেখি। আহ কিছু একটা সাজেস্টেড ফরম্যাট আছে, এলসিভিআর পাবলিশার তাদের হইতেছে কিছু সাজেস্টেড ফরম্যাট, তাদের স্ট্রাকচার কি দিয়ে রাখছেন আর কি, যে সচরাচর অথর গুলো এই ধরনের ফরম্যাট ফলো করে। প্রথমে কি হয় যে ইন্ট্রোডিউস দ্য স্টাডি, সামারাইজ দ্য মেইন ফাইন্ডিং। সো আমাদের প্রথম প্যারাগ্রাফে যদি আমি চিন্তা করি ডিসকাশন কেন হইতেছে, আমি আবারও হইতেছে অবজেক্টিভটা ডিফাইন করবো, যে আমাদের এই রিসার্চের এই অবজেক্টিভ ছিল হ্যান্ড ওয়াশিং এর সাথে স্ট্যান্ডিং এর কি রকম
সম্পর্ক আছে কিনা সেটা আমরা দেখতে চেয়েছি। কি আন্ডার 5 চাইল্ডদের উপরে বাংলাদেশের 2টা ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ সার্ভে ডেটা সেটের উপরে। এটা এবং আমরা কি পাইছি? আমরা পাইছি যে হচ্ছে কি যেসব বাসায় কোনো অ্যাক্সেস টু বেসিক হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস নাই, তাদের বাচ্চাদের কি স্টান্টিং এর প্রবণতাটা বেশি কম্পেয়ার টু যেসব বাসায় হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস আছে। ঠিক আছে, এটা আমরা পাইছি। এই সুন্দর করে একটু এক প্যারাগ্রাফের, ছোট একটা প্যারাগ্রাফের মধ্যে 2-3 সেন্টেন্সের মধ্যে আপনি কি আহ এটা সামারাইজ করে ফেললেন। এটা হচ্ছে কুইক স্ন্যাপশট আর কি। ঠিক আছে, এটা ডিসকাশনের ফার্স্ট প্যারাগ্রাফটা এরকম হইতে হয় যে আপনি অবজেক্টিভটাকে মিন স্টেট করবেন বা ঘোরায় বলবেন, এবং হচ্ছে আপনার মেইন যে ফাইন্ডিং সেটা বলবেন। দেন হচ্ছে আপনি ইন্টারপ্রেট দ্য রেজাল্টস। এই জায়গায় হইতেছে অথরদের নিজস্ব কি যুক্তি মতামত দেওয়ার আহ, কি বলে আছে, জায়গা আছে এখানে। ইন্টারপ্রেট দ্য রেজাল্টস, ঠিক আছে, এখানে হচ্ছে আপনি কিভাবে রেজাল্ট ইন্টারপ্রেট করতেছেন, কেন আমি অ্যাসোসিয়েশনটা পাইলাম, হ্যাঁ, কি কি ফ্যাক্টর এটার কাজ করতে পারে, হ্যাঁ, সেই সব কথাবার্তা আপনি এখানে বলবেন যে আহ, আপনার নিজস্ব ভাষা সেটা ইন্টারপ্রেট করবেন। তারপর হইতেছে আহ এখানে আপনি হইতেছে এবং হচ্ছে কি করতে পারবেন, নিজস্ব ভাষা এবং প্লাস হচ্ছে আপনি আদার্স কি কি স্টাডি এই এই রেজাল্টসটা এরকম সিমিলার রেজাল্টস আদার কোন কোন স্টাডি পাইছে, এই ধরনের রেজাল্টস আদার কে কি স্টাডি পাইছে তাদের কথা আপনি বলতে পারেন। বা কোন কোন স্টাডি হইতেছে এই ধরনের রেজাল্টস পায়নি, তার মানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করবেন প্রিভিয়াস স্টাডিজ ফাইন্ডিং এর সাথে। কারণ আপনাদের এই স্টাডি যদি খুবই নিউ নিউ এরিয়া হয় দ্যাটস ফাইন, কিন্তু কিন্তু মোটামুটি সব সময় হচ্ছে আমরা কি অলরেডি এক্সিস্টিং লিটারেচার কিছু থেকেই থাকে, সো ওগুলোর সাথে কম্পেয়ার কন্ট্রাস্ট করবেন। ঠিক আছে, বাংলাদেশে হলে বাংলাদেশের কিছু স্টাডির সাথে কম্পেয়ার কন্ট্রাস্ট করবেন। তারপর ইন্টারন্যাশনালি বা বাংলাদেশের মতো সিমিলার রিজনের আদার্স কোনো দেশের, যেমন হচ্ছে ধরেন ইন্ডিয়ার কোনো স্টাডি যদি থাকে তাদের সাথে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে পারেন। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে আপনার পটেনশিয়াল লিমিটেশন গুলো অ্যাডজাস্ট করতে হবে। অবশ্যই আমাদের রিসার্চের মধ্যে সবসময় একটা প্রবন্ধ দেওয়া থাকে যে হইতেছে আমরা লিমিটেশন গুলো হইতেছে বলতে চাই না। না, রিসার্চের লিমিটেশন বলাটা অনেক ইম্পর্টেন্ট। এটাতে বোঝা যায় আপনি কতটা ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা একটা ইথিক্স এর ব্যাপার স্যাপার, যে হইতেছে আপনি আপনার কাজের ল্যাকিংসটা আপনি জানেন, মানে আপনি আপনার ব্যাপারে সব থেকে বেশি ভালো জানেন। ঠিক আছে, তো ওইটাই আর কি প্রমাণ করে যে আপনি আপনার কাজের যে ল্যাকিংস গুলো যদি আপনি জেনে থাকেন, তার মানে আপনি কনসার্ন ছিলেন কাজটা করার জন্য, কাজটা করার সময় ওই সব ব্যাপারগুলো, উইচ শোজ দ্যাট আপনি হইতেছে কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন আর কি ওইসব লিমিটেশন গুলা অ্যাড্রেস করা, বা ওইসব লিমিটেশন গুলা সম্পর্কে জেনে আপনি হইতেছে কাজটা করতেছেন। তো তার মানে হচ্ছে কি আপনি রিসার্চটা সম্পর্কে বা আপনি আপনার কাজটা সম্পর্কে ভালো জানেন। তো এটা হইতেছে আপনার বুস্ট করবে আর কি আর্টিকেলটাকে। সো অলওয়েজ অলওয়েজ লিমিটেশন গুলা অ্যাড্রেস করবেন। হুম। আহ তারপর হইতেছে ফিউচার ইমপ্লিকেশন অফ দ্য রিসার্চ। এই আর্টিকেলটা আপনি মানে আর কি কি সেক্টরে হচ্ছে হয়তো বা অ্যাপ্লাই করা যেতে পারে, এটা আপনি দেখাতে পারেন। কোন কোন সেটিং এ অ্যাপ্লাই করা যেতে পারে সেটা বলতে পারেন। পলিসি ইমপ্লিকেশন থেকে শিখিলা এবং লিঙ্ক ব্যাক টু ইন্ট্রোডাকশন। সো এরকম একটা 3-4 প্যারাগ্রাফের একটা ডিসকাশন থাকে আর কি। তার একটা যদি এক্সাম্পল দেখি আমরা, এটা প্রোস ওয়ান জার্নাল, সবাই জানেন, অনেক পপুলার একটা জার্নাল। তাদের কিছু ফর্মেট আছে যে ফার্স্ট প্যারাগ্রাফে তারা বলছে যে হচ্ছে প্রোভাইড অ্যান এসেনশিয়াল ইন্টারপ্রিটেশন বেসড অন কে ফাইন্ডিংস। ঠিক আছে, প্রথমেই বলে দিচ্ছে হচ্ছে ইন্টারপ্রিটেশন দিতে বলছে আর কি, যে কেন আপনি ফাইন্ডিংসটা পাইছেন, সেটা ইনক্লুড দ্য মেইন পিস অফ সাপোর্টিং এভিডেন্স, ওই যে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে বলছে। ঠিক আছে, সেকেন্ড প্যারাগ্রাফে তারা বলছে কম্পেয়ার কন্ট্রাস্ট অফ প্রিভিয়াস স্টাডিজ, ওইটাই ইন্টারলিঙ্কড। অ্যান্ড দেন হাইলাইট দ্য স্ট্রেংথস অফ লিমিটেশনস অফ দ্য স্টাডি, যেটা বললাম। হুম। ডিসকাস এনি আনএক্সপেক্টেড ফাইন্ডিং, খুব সুন্দর একটা কথা বলছে। ঠিক আছে, এটা আবারও একটু হাইলাইট করতে চাই যে হচ্ছে আমাদের নতুন রিসার্চার বা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে হচ্ছে যে কি আমি যেটা চাই সেটা যাতে হয়, না হলেও জোর করে বানাইতে চাই আর কি। ঠিক আছে, ডেটা ম্যানিপুলেশন করে এটা করে সেটা করে, না, এটা কখনোই করবেন না। এবং হচ্ছে ধরেন যে আমি চাইছিলাম যে অবশ্যই অ্যাসোসিয়েশন থাকবে স্টান্টিং এর সাথে হ্যান্ড ওয়াশিং এর, কিন্তু পরে যাই দেখলাম যে আমি পাচ্ছি না। তো আপনি পাচ্ছেন না সেটাই রিপোর্ট করেন। মেজরিটি অফ দ্য স্টাডি, আগের অনেক পাবলিশ লিটারেচার পাবলিশ স্টাডি যদি বলে থাকে যে 99% কেসে তারা যদি অ্যাসোসিয়েশন পায়, কারণ আগের 100টা স্টাডি হচ্ছে পাবলিশ হয়েছে বিভিন্ন জার্নালে এই টপিকসে। তাদের মধ্যে 99%ই যদি আপনার হচ্ছে ধরেন যে অ্যাসোসিয়েশন পেয়ে থাকে, হ্যাঁ, আপনি আপনার স্টাডিতে অ্যাসোসিয়েশন পাইলেন না, তার মানে আপনার স্টাডি ভুল হয়েছে, ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, আপনি পাইলেন না, আপনি যেটা পান নাই সেটাই হচ্ছে আপনি
রিপোর্ট করবেন। আপনি ওখানে জোর করে দেখাতে যাবেন না যে হচ্ছে আপনি স্টাডি কি অ্যাসোসিয়েশন পাইছেন, বুঝতে পারছেন? তো এই জন্যই আর কি কোনো আনএক্সপেক্টেড ফান্ডিংস থাকলে অবশ্যই সেটা হচ্ছে আপনি ডিসকাস করবেন, হাইড করে নেবেন। হ্যাঁ, এবং ওইটার পিছনে লজিক দাঁড় করাবেন আপনি কেন পাননি। হ্যাঁ, এরকম আর কি। So, last paragraph বলতেছে to summarize and hypothesis of the purpose of the study. Hmm. Highlight the significance of the study. সিগনিফিকেন্স মানে হচ্ছে যে আমি একটা স্টাডি ফাইন্ডিংস পাইলাম, সেটা আসলে বাংলাদেশের কনটেক্সটে কেমন, কতটা সিগনিফিকেন্স হতে পারে। আমরা সচরাচর অনেক পলিসি মেজার্স এর কথা বলি, বা হচ্ছে আপনারা ওটাও উল্লেখ করতে পারেন যে এক্সিস্টিং পলিসি গুলো কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। অলরেডি তো ডেফিনেটলি পলিসিস আছে এগুলা। হ্যাঁ, তো ওগুলোর কথাই বলতে পারেন, নিজের মতো করে এখানে বলবেন সিগনিফিকেন্সটা কেমন হতে পারে এই স্টাডিতে। এখানে আপনি হইতেছে আহ, তারপরও পয়েন্টটা বলা হয়েছে ডিসকাস আনএনসার্ড কোশ্চেন্স এন্ড পটেনশিয়াল ফিউচার রিসার্চ। আনএনসার্ড কোশ্চেন যদি কিছু থাকে তা আপনি এটা করলেন। আপনি হইতেছে আরেকটা জায়গায় ধরেন যে হইতেছে আমরা যে এক্সাম্পলটা দিছি এরা হচ্ছে কি রুরাল আরবানের স্ট্রাটিফিকেশন স্ট্রাটিফাইড অ্যানালাইসিস করে নাই। ঠিক আছে, তা আপনি বলতে পারেন যে হইতেছে যেহেতু ডেমোগ্রাফি ভিন্ন রুরাল এবং আরবানে, রুরালের ধরা হয় সচরাচর রুরালের মানুষজন বা মায়েরা লো এডুকেটেড বেশি, এবং তাদের হইতেছে ইনকামটাও কম। ঠিক আছে, কম্পেয়ার টু আরবান শহরের দিকে যারা থাকে তারা হাইলি এডুকেটেড। সো এখানে একটা ক্লিয়ারলি কি ডিফারেন্স আছে রুরালের মায়েদের এবং আরবানের মায়েদের। সো তার মানে বাচ্চাদের স্টান্টিং এর একটা ক্লিয়ারলি ডিফারেন্স আছে রুরাল এবং আরবানের মধ্যে। সো এই জন্য আপনি বলবেন যে হইতেছে যে ধরেন, সো এই এই স্টাডি বা আগের স্টাডি বা আমাদের স্টাডি আপনি যেটা কাজ করলেন, হ্যাঁ, সেটাতে হচ্ছে আমরা এই কোশ্চিনটা অ্যান্সার করতে পারি নাই, যে স্ট্রাটিফাইড অ্যানালাইসিস করতে পারিনি আসলে এই রুরালের কি অ্যাসোসিয়েশনটা। ধরেন এখন ডেটা সেটটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেললাম, রুরালে এবং আরবানে। তারপর মডেল, সেম মডেল দুই জায়গায় রান করলাম, রান করে হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে আসলে অ্যাসোসিয়েশন আছে কিনা। তো এইটা একটা ফিউচার রিসার্চ কেউ করতে পারে, যেহেতু ফিউচার স্টাডি গুলাতে রুরাল আরবান স্ট্রাটিফাইড অ্যানালাইসিস করা যেতে পারে। তাহলে হয়তো বা কি আসলে অ্যাকচুয়াল মানে আসলে অ্যাসোসিয়েশনটা আছে কিনা, অ্যাকচুয়াল আউটপুটটা পাওয়া যেতে পারে। তো এরকম ইনকাম বেসডও করতে পারেন, যে হাউস হোল্ডের ইনকাম বেসড একটা স্ট্রাটিফাইড অ্যানালাইসিস করতে পারে। তো এই ধরনের আর কি, যে আপনি সাজেস্ট করবেন এখানে যে কিভাবে আরো অ্যানালাইসিস বা কিভাবে আরো স্টাডিকে ইমপ্রুভ করা যায়, কিভাবে আরো ফিউচার্স হচ্ছে আরো কোনো অ্যানালাইসিস করা যায়, সেটা হচ্ছে আপনারা এখানে সাজেস্ট করবেন। সো মধ্য কথায় মোটামুটি একটা ডিসকাশনের 4 থেকে 5টা প্যারাগ্রাফ থাকতে পারে। তো আমি যদি ওভারঅল সামারি করি দুইটার ফরম্যাটকে, ফার্স্ট প্যারাগ্রাফে আপনি হইতেছে কি করবেন, আপনার রিসার্চ অবজেক্টিভটা আবার বলবেন, হ্যাঁ, বিভিন্ন অন্যভাবে, এবং হইতেছে আপনার কুইক সামারি করে ফেলবেন। হ্যাঁ, যে হইতেছে আমার অবজেক্টিভ কি ছিল, আমার কুইক সামারি কি পাইলাম, ফার্স্ট প্যারাগ্রাফে বলবেন। সেকেন্ড প্যারাগ্রাফে আপনি ইন্টারপ্রেট করার চেষ্টা করবেন আপনার ফাইন্ডিংসটাকে, এবং হইতেছে আপনি কম্পেয়ার কন্ট্রাস্ট করবেন আদার পাবলিশড আর্টিকেল তাদের কাজের সাথে। ঠিক আছে, থার্ড প্যারাগ্রাফে আপনি হইতেছে তখন আসতে পারেন যে হচ্ছে আপনি আপনার কাজে কি স্ট্যান্স লিমিটেশন ছিল, হ্যাঁ, হ্যাঁ, সেগুলো আপনি এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, লিমিটেশন গুলো সুন্দর করে বলে দিন, ফার্স্ট লিমিটেশন, সেকেন্ড লিমিটেশন, এটা এটা। হ্যাঁ, এবং যদি কোনো আনএক্সপেক্টেড ফান্ডিংস থাকে সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, থার্ড ফোর্থ প্যারাগ্রাফে আপনি সেটা আপনার সোসাইটাল কি ইমপ্লিকেশন হইতে পারে, বাংলাদেশের কনটেক্সটে কি ইমপ্লিকেশন হইতে পারে, ইম্প্যাক্ট অফ দা স্টাডি, এটা আপনি এখানে বললেন আর কি। হ্যাঁ, এবং ফাইনাল প্যারাগ্রাফে আপনি হচ্ছে যদি থাকে তাহলে হচ্ছে আপনি ওই যে কি বলেন ফিউচার রিসার্চ ডিরেকশন বলে বা কোনো অ্যান্সার কোশ্চেন যদি থাকে সাজেশন। কারণ হচ্ছে আপনার আর্টিকেলটা পাবলিশ হওয়ার পর অনেকেই পড়বে। তারা হচ্ছে তাদের রিসার্চ গ্যাপের জন্য, অন্য স্টাডির রিসার্চ গ্যাপের জন্য আপনার এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনি যে আনসার্ড কোশ্চেন বলবেন, হয়তো বা ইন ফিউচারে কোনো রিসার্চার আপনার ওই আনসার্ড কোশ্চেন বা আপনার ওই সাজেশনটা নিয়ে হচ্ছে আর একটা রিসার্চ স্টাডি ডিজাইন করে রিসার্চ করে এবং এটা কাজ করবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যদি থাকে আর কি। তো এরকম 4-5টা প্যারাগ্রাফে আপনি আর্টিকেল রাইট করবেন আর কি। ডুজ এন্ড ডোন্টস এখানে আহ, অনেক কিছুই আছে। একটু ওই যে নেগেটিভ রেজাল্টস এর জন্য বা লিমিটেশনের জন্য এটা শাই করবেন না, অবশ্যই বলবেন। হ্যাঁ, ওভার স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ইউর ফাইন্ডিংস, খুবই ওভার স্টেট করবেন না। ঠিক আছে, যেহেতু হ্যাঁ দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি পলিসি ইমপ্লিকেশনস টু ডু দিস এন্ড দ্যাট। আরে ভাই, একটা স্টাডি দিয়ে, একটা টাইম পয়েন্টের স্টাডি দিয়ে আপনি গভর্নমেন্টকে মানে এত ইম্পর্টেন্স দেখাচ্ছেন যে করে ফেললো করে ফেললো। হ্যাঁ, সো ইটস নট লাইক দিস, এরকম আপনি করবেন না, এরকম বলবেন না। ঠিক আছে,
হ্যাঁ, খুব সুন্দর পোলাইটলি বলবেন। তো এই ধরনের কিছু জিনিস অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর অবশ্যই লিমিটেশনের কথা বলবেন না, প্রত্যেকটা স্টাডির কিছু লিমিটেশন থাকে, ডেটার কিছু লিমিটেশন থাকে, স্টাডি ডিজাইনের কিছু লিমিটেশন থাকে। হ্যাঁ, হ্যাঁ। সো এরকম আপনার মেথডের কিছু লিমিটেশন থাকে, ওই লিমিটেশন গুলো হচ্ছে আপনারা বলবেন এখানে। হ্যাঁ। আহ এই তো। আর কি আছে এখানে? হ্যাঁ, মোটামুটি এইসব কথাই এখানে বলা আছে আর কি। হ্যাঁ, তো রেকর্ডিংটা অ্যাভেলেবল, আপনারা এখানে পজ করে পরবর্তীতে গেলে আর একটু এডিট আউট করে নিতে পারেন। আর যদি কারো কোনো কোশ্চিন থেকে থাকে, কোশ্চিন করতে পারেন। আপনারা মনে হয় এটা আনমিউট করতে পারবেন আর কি, যদি কারো কোনো কোশ্চিন থেকে থাকে, বা চ্যাট ইউজ করতে পারেন। আমরা চ্যাটে ইউজ করতে পারেন। আমরা হইতেছে ধরেন যে 2 মিনিট একটু ওয়েট করি, দেখি। আহ আরো কারো যদি কোনো কোশ্চিন থাকে ফরম্যাট ব্যাপারে, আমরা ট্রাই করছি যে হচ্ছে একটা মোটামুটি পার্টিকুলার একটা ফরম্যাট, কিভাবে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, আপনার অ্যানালাইসিসে কি কি থাকবে, মেথডে কি কি থাকবে, হইতেছে ডিসকাশন লিখবেন এরকম। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট সেশনে আর কি মুভ করবো। নেক্সট সেশনে মুভ করবো। ওকে, কারোর যদি কোনো কোশ্চেন নাই, so আমরা হচ্ছে নেক্সট সেশনে মুভ করতে পারি আর কি। সো এটা হচ্ছে আমাদের রিসার্চ এন্ড হায়ার স্টাডি ট্রেনিং প্রোগ্রামের সেকেন্ড ব্যাচ আর কি। আমাদের ফার্স্ট ব্যাচ এর কাজ এখনো চলতেছে, কারণ সেটা আমরা নভেম্বরে, এন্ড অফ নভেম্বরে শুরু করছিলাম। তো আপনাকে যদি এবং হচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা অলমোস্ট হচ্ছে, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট গুলো অলমোস্ট হচ্ছে তারা তাদের আর্টিকেলের কাজ অলমোস্ট শেষ। আমার গ্রুপের হচ্ছে, কারণ যেহেতু আমরা দুইজন স্টাফের দুইটা গ্রুপ, স্টুডেন্ট গুলোকে দুইটা গ্রুপে ভাগ করে আমরা হচ্ছে প্রজেক্টের কাজ করতেছে এবং আর্টিকেল রাইট আপ করতেছে। তো আমার ব্যাচে অ্যানালাইসিস শেষ। এখন রেজাল্টস এবং ডিসকাশন পার্ট হচ্ছে, দুই টিম, টিম রেজাল্টস এর পার্ট লিখতেছে এবং ডিসকাশনের টিম ডিসকাশনের পার্ট লিখতেছে। তো আমার ব্যাচের হচ্ছে আপডেট এটা। ভাই আপনার ব্যাচের আপডেট কি, ফার্স্ট ব্যাচের? আমারটারও সেম অবস্থা, অ্যানালাইসিস শেষ। গতকালকে আমাদের একটা কুইক ডিসকাশন সেশন ছিল আর কি। হুম, হুম, অ্যানালাইসিসের কোডিং এবং এভরিথিং ডান। অ্যানালাইসিসটার টেবুলেশন ফরম্যাট হয়তো 1-2 দিনের মধ্যে রেডি হয়ে যাবে, এবং সেটা দেখে দেখে ডিসকাশন টিম ইমিডিয়েটলি কাজ শুরু করবে আর কি। তো হুম, হুম। সেম সেম জায়গাতেই আর কি। দ্যাটস গুড। সো আমার মনে হয় ও করতেছে, যার 1 থেকে 2 মাসের মধ্যে হয়তো আর্টিকেলটা জার্নালে সাবমিট করতে পারবো হোপফুলি। তো দেখেন, আমাদের ব্যাচটা শুরু হয়েছিল নভেম্বর থেকে। প্রথমে তাদেরকে হচ্ছে আমরা রিসার্চ বেসিক্স, যেগুলা রিসার্চ মেথডস, হ্যাঁ, বেসিক্স রিসার্চ যেগুলো, সেগুলো হইতেছে কিছু স্ট্যাটিস্টিক্যাল টার্মস, টার্মিনোলজি, রিসার্চের বেসিক্স কিছু আমরা হচ্ছে তাদেরকে শিখাইছি। এখানে রিগ্রেশন মডেল কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে ইয়া করতে হয়। সেকেন্ড পার্টে হইতেছে আমরা তখন শিখাইছি তারা কিভাবে অ্যানালাইসিস করতে হয় তাদেরকে স্ট্যাটার উপরে। আর এবং স্ট্যাটার যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস স্ট্যাটার প্রেফার করছে, সো আমরা হচ্ছে স্ট্যাটার উপরে তাদেরকে আহ স্ট্যাটার সফটওয়্যার শুরু থেকে আমরা নিজেরাই হইতেছে সফটওয়্যার প্রোভাইড করছে, এবং তাদেরকে ভ্যালুয়াসিস থেকে, স্ক্র্যাচ থেকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে ডেটা সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে, ডেমো থেকে শুরু করে, আহ, তাদের ডেটা প্রসেসিং কিভাবে করতে হয়, কিভাবে অ্যানালাইসিস রান করতে হয়, সবগুলো হইতেছে ধরে ধরে হইতেছে তাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শেখানো হয়েছে আর কি। রিগ্রেশন মডেল কিভাবে বিল্ড করে, এবং যে আউটপুট আসে স্ট্যাটা থেকে একটা রিগ্রেশন মডেল রান করার পরে সেগুলা কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটা পর্যন্ত তাদেরকে এখানে শেখানো হয়েছে। এটা সেকেন্ড সেকশন। দেন যখন হচ্ছে একটা স্টুডেন্ট আমরা দেখলাম যে মোটামুটি সে হইতেছে তার স্ট্যাটিস্টিক্স এর বেসিক্স জানে, সে রিসার্চ মেথড জানে, সে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস জানে, দেন আমরা তাদেরকে শিখাইলাম যে হচ্ছে কিভাবে একটা আর্টিকেলের রাইট আপ করতে হয় আর কি। আমরা তাদেরকে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এর কিভাবে, একটা ম্যানুস্ক্রিপ্টে কিভাবে ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্টস, ডিসকাশনস,
হ্যাঁ মানে আপনার আজকের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা হচ্ছে একটা জাস্ট সাবসেকশন অফ আমাদের হইতেছে ক্লাসের আর কি। হ্যাঁ আমাদের ক্লাসে আরো মোর ডিটেল যে আমরা যে আরো বেশি টাইম নিয়ে হচ্ছে আমরা আরো ধরে ধরে হইতেছে সেটা ওখানে এটা থার্ড কম্পোনেন্ট আর কি একাডেমিক রাইটিং। আজকের মাস্টার ক্লাসটা আসলে সেটারই একটা ছোট্ট একটা অংশ সাবসেকশন। তো ওইখানে আরো অনেক কিছুই থাকে কিভাবে রেফারেন্সিং করতে হয়, কিভাবে জার্নাল ফরম্যাটিং করতে হয়, জার্নাল জার্নাল সিলেকশন কিভাবে করতে হয়। হ্যাঁ সবগুলো হচ্ছে আমরা হচ্ছে ওখানে থার্ড পার্টে আমরা শেখাই একাডেমিক রাইটিং এ। দেন হচ্ছে ফাইনালি ফোর্থ যেটা সেটা প্রজেক্ট প্র্যাকটিক্যাল। একটু আগে আজ আমরা আপডেট নিলাম যে স্টুডেন্ট গুলো যখন একটা শিখে গেল একটা স্টুডেন্ট রিসার্চ মেথড রিসার্চ অ্যানালাইসিস এবং কিভাবে আর্টিকেল রাইট করে, তখন হচ্ছে আমরা দুইটা প্রজেক্ট করে দিই এবং দুইটা টিম করে দিই। ঠিক আছে, সাবির ভাই যে উনি একটা টিম নিয়ে কাজ করতেছে, আমি একটা টিম নিয়ে কাজ করতেছি, আমি একটা টিম সুপারভাইজ করি, উনি একটা টিম সুপারভাইজ করে। এবং হচ্ছে আমরা কি প্রতি 2 উইকসে আফটার 2 উইকসে আমরা হচ্ছে মিট করি প্রতি ওই টিমের সাথে। আমার টিমে ইন্ট্রোডাকশন কে লিখবে সেটার পার্টিসিপেন্টস আলাদা, ইন্ট্রোডাকশন টিম আলাদা, আবার আমার টিমের মেথড টিম আলাদা, আবার আমার টিমের রেজাল্টস টিম আলাদা, আবার আমার টিমের কি ডিসকাশন টিম আলাদা। তো এরকম আমার একটা ছোট আমার টিমের মধ্যে আবার হইতেছে ছোট একটা টিম করা থাকে। হ্যাঁ কে কি করবে, আবার স্টুডেন্টদেরকে হইতেছে ওভারল্যাপ থাকে। ধরেন যে ইন্ট্রোডাকশন লিখতেছে ইন্ট্রোডাকশন টিমে যে আছে, তারা আবার হইতেছে রিভিউয়ার হচ্ছে ডিসকাশন টিমে। হ্যাঁ যাতে হইতেছে কারণ ইন্ট্রোডাকশন আর ডিসকাশন মধ্যে একটা সিমিলারিটি আছে। আবার ডিসকাশন টিমের হচ্ছে যারা মেইন যারা কাজ করবে তারা আবার রিভিউয়ার হচ্ছে ইন্ট্রোডাকশন টিমে। তো এইভাবে আর কি মেথড টিমের হইতেছে যারা মেইন কাজ করবে তারা হইতেছে রেজাল্টস টিমের হইতেছে রিভিউয়ার। হ্যাঁ বা ডাটা অ্যানালিসিস টিমের রিভিউয়ার এরকম আর কি। সো মানে একজন স্টুডেন্টকে আমরা হচ্ছে যাতে মেক শিওর করি যাতে তারা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টেই কি কন্ট্রিবিউট করতে পারো। প্রত্যেকটা কম্পোনেন্ট বলতে প্রত্যেকটা টিম, ধরেন ইন্ট্রো যদি একটা টিম বলি, মেথড যদি একটা টিম বলি, ডেটা অ্যানালিসিস যদি একটা টিম বলি, রেজাল্টস ডিসকাশন যদি একটা টিম বলি, তো আমরা মেক শিওর করি যে হচ্ছে একটা স্টুডেন্ট মোর অর লেস সব যাতে হচ্ছে কম্পোনেন্ট গুলোর থেকে তাদের ইনপুট দেওয়ার কি থাকে, অপরচুনিটি থাকে। তো এইভাবে আর কি প্রজেক্ট প্র্যাকটিক্যামটা ওইভাবে চলে আমাদের। আমরা শুরু থেকে শুরু করি, প্রথমে আমরা হইতেছে রিসার্চ আমাদের থাকে আর কি দুইটা রিসার্চের, আমরা হইতেছে অবজেক্টিভ কি হবে মেথডস কি হবে ফর সিম্পলিসিটি সেগুলো শুরু করে দিই। দেন হচ্ছে স্টুডেন্ট গুলা কাজ শুরু করে লিটারেচার সার্চ থেকে। দেন লিটারেচার সার্চ শেষ হইলো, তারপর তারা হচ্ছে ইন্ট্রোডাকশন লেখা শুরু করলো। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন লেখা শেষ হইলে আমরা যাই কমেন্টস এডিট করি, রিভিউ করি। ঠিক আছে, অন্য স্টুডেন্ট গুলো কমেন্টস করে, রিভিউ করে, এডিট করে, 2 4 বার 5 বার হইতে সেটা রিভিউ কমেন্ট হয়। তারপরে যখন ইন্ট্রোডাকশনটা ওকে ফাইন, দেন হইতেছে আবার এদিকে মেথড টিম, মানে ইন্ট্রোডাকশন মেথড টিম দুটা একসাথেই কাজ শুরু হয়। রেজাল্টস ডিসকাশন এগুলো একসাথে। অ্যানালাইসিসটা খুব একটু সময় লাগে, অ্যানালাইসিস টিম একটু টাইম নেয় অ্যানালাইসিস করার জন্য। ওই সময়টাতে হইতেছে ইন্ট্রোডাকশন আর মেথড টিম কাজ করে তাদের। যখন অ্যানালাইসিস ডান তখন হইতেছে আবার এদিকে রেজাল্টস এবং ডিসকাশন টিম একসাথে কাজ শুরু করে। সো এরকম আর কি। আর প্রত্যেকটা সেশনেই হইতেছে বা সবসময় আমাদের আমাদের গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওইখানে হচ্ছে আমাদের সবসময় হইতেছে কানেক্টিভিটি থাকে আর কি। কোনো কোশ্চিন হইলে ওখানে অল টাইম 24/7 হইতেছে সবার ডিসকাশনের ইয়ে আছে, অপরচুনিটিস আছে। আমরা কোশ্চেন অ্যান্সার দিই এবং হচ্ছে এভরি 2 উইকস আমরা বসি আপডেট নেওয়ার জন্য। ঠিক আছে, স্টুডেন্টদের সাথে আমি আমার টিমের সাথে বসি কি আপডেটস কি কোথায় কি ইমপ্রুভমেন্ট করা যায় এরকম। তো এরকম একটা খুবই সুপারভাইজ ওয়েতে একটা লার্নিং এর একটা অপরচুনিটি রাখছি। এবং হচ্ছে আমরা নভেম্বরে শুরু করছি, এখন মে অলমোস্ট 6 মাস হয়ে গেছে, এখনো কাজ করতেছে। হয়তো আরো 1 2 মাস যাবে, 6 মাসের জায়গায় 8 মাসও হবে। দেন আর্টিকেলটা হচ্ছে আমরা সাবমিশনে যাবো। সাবমিশন গেল, ওখান থেকে রিভিউ কমেন্টস আসবে আনটিল পাবলিকেশন পর্যন্ত হয়তো সেই স্টুডেন্ট গুলো আমাদের সাথে ইনভলভ থাকেই যায়। আলটিমেটলি এখানে আমরা খুবই সুপারভাইজড ওয়েতে হচ্ছে এই প্ল্যান করছি আর কি। আমরা পাবলিক হেলথ কেন জিনিসটা বলতেছি, কারণ পাবলিক হেলথ সব থেকে বড় ইন্টারডিসিপ্লিনারি একটা ফিল্ড। এখানে এমন কোন স্টুডেন্ট নাই, ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নাই যারা এখানে আসেন। কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে বিজনেস, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ডাক্তার, নার্স, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট, কি বলে ডেন্টিস্ট, সবাই পাবলিক হেলথে সবাই পড়ে, কারণ এটা সোশ্যাল সায়েন্স। কারণ এটা হচ্ছে শুধু হিউম্যান হেলথ নিয়ে, হিউম্যান হেলথে সবকিছুরই ইম্প্যাক্ট আছে। তো এইরকম আর কি। এবং আমরা হইতেছে ইমপ্লিকেশনটা খুবই জেনারিক রাখার চেষ্টা করি, এবং খুবই কমন প্রজেক্ট। যেমন ফর এক্সাম্পল হ্যান্ড ওয়াশিং হিসাবে চাইল্ড আন্ডার নিউট্রিশন, এখানে আপনারা কি কমপ্লেক্সিটিটা পাই? কোনো কমপ্লেক্সিটি নাই কিন্তু এখানে।
এগুলো জেনারেল টার্ম, পপুলেশন হেলথ এর ব্যাপার স্যাপার, এগুলা এগুলো আমার ডে টু ডে হইতেছে ব্যাপার স্যাপার। তো এগুলা নিয়ে হচ্ছে আমরা কাজ করি, এটা নট নেসেসারিলি খুবই কোর মেডিকেল টার্ম নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি। বাট আমাদের মেইন অবজেক্টিভটা আবারও বলতেছি যে দেখেন এখানে 4টা বুলেট পয়েন্ট আছে। রিসার্চ মেথডটা একটা হইতেছে আপনার কি, আপনি সেটা শিখলে আপনি যে কোনো জায়গায় সেটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি এটা আজকে পাবলিক হেলথের একটা কোনো টপিকসে অ্যাপ্লাই করলে কালকে সোশ্যাল সায়েন্সের একটাতে করবেন, ওই দিন ইকোনমিক্স একটাতে করতে পারবেন। আপনি যদি একটু জানেন কিভাবে একটা ভালো রিলেশন মধ্যে বিল্ড আপ করতে হয়, সেটা আপনি সেই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, স্ট্যাটা বা আর এর উপরে কাজ জানেন, এটা যে কোনো ফিল্ডে ডাটা প্রসেসিং এর কাজে করতে হবে না। আপনি যদি জানেন কিভাবে একটা একাডেমিক আর্টিকেল রাইট করতে হয়, কিভাবে রাইট করতে হয়, ইন্ট্রোডাকশনে কি কি পয়েন্ট গুলো থাকতে হয়, ডিসকাশনে কি কি পয়েন্ট থাকতে বেটার হয়, সেগুলো আপনার যে কোনো ফিল্ডে কাজ করতে পারবেন। সো এই জন্য এটা বলবো আমরা খুবই জেনারিক, খুবই জেনারেল আছে এটা আর কি, জেনারিক রাখছি আর কি আমাদের টপিকস গুলো। এবং হচ্ছে প্রজেক্ট প্র্যাকটিক্যাল তো মানে এটা তো হইতেছে খুবই আপনার ইউনিক আর কি। সচরাচর এত ডেডিকেশন দিয়ে এত টাইম দিয়ে আসলে সচরাচর আমরা কোনো ট্রেনিং প্রোগ্রাম বা কোর্স আমরা আসলে দেখি না। এই জন্যই আমরা হচ্ছে মেইনলি এটা হচ্ছে ইনপুট করছে আমাদের এখানে, কারণ আমরা দেখছি যে হচ্ছে বাংলাদেশে যেসব কোর্স অফার করা হয় ওখানে থাকে অনেক অনেক কম্পোনেন্ট থাকে, উপরে 3 পার্ট থাকে। কোনো কোনো কোর্সে প্রজেক্ট প্র্যাকটিক্যাল করায়, বাট হচ্ছে আমরা স্পেসিফিক্যালি এটা আরো একটু বেশি ইন্টেন্স করার জন্য হচ্ছে আমরা একেবারে সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে এই পার্ট 4টা ইনক্লুড করছি, প্রজেক্ট প্র্যাকটিক্যাল, যেখান থেকে আপনারা প্রজেক্টে কাজ করবেন এবং শেষে একটা পাবলিকেশন হবে। সে পাবলিকেশন দিয়ে প্রজেক্ট এক্সপিরিয়েন্স দিয়ে আপনি হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করবেন, আপনি আপনার চাকরিতে অ্যাপ্লাই করবেন, যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমরা আপনাদের ইন্টার্নশিপ সার্টিফিকেটও দিয়ে দিব 6 মাসের একটা, তো আপনারা সেটা ইউজ করতেও পারবেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এই আর কি। এখানে কি বলছে, উইচ টুল ইউজ ফর ডাটা অ্যানালিসিস। ডাটা অ্যানালিসিস এর জন্য আমি তো বললাম যে এখানে আর অথবা স্টাটা। সো বাট আমরা স্টাটা প্রেফার করতেছি, কারণ হচ্ছে এখানে স্টাটা ইজ লেস কমপ্লেক্স দেন আর, এবং স্টাটা সবাই মোটামুটি ব্যবহার করে আর কি। এসপিএসএস ও আপনি করতে পারবেন। স্ট্যাটিস্টিক্যাল টুলটা হয়তো বা অতটা ইম্পর্টেন্ট হবে, আপনি এটা করতে পারবেন। এখন তো চ্যাট জিপিটির যুগে, ঠিক আছে, আপনি আর এর একটা কোড নিয়ে চ্যাট জিপিটি বললে আমাকে স্টার্টার কোড দিয়ে দাও, সে দিয়ে দিবে। সো মানে আপনার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কিভাবে মেথডটা, কোন মেথড কাজে লাগাচ্ছেন, কিভাবে মডেল বিল্ড আপ করতেছেন, সেগুলা আর কি। ঠিক আছে, সফটওয়্যারের টেকনিক্যালিটি নিয়ে কোনো কিছু সমস্যা হওয়ার কথা না এখানে আপনাদের। প্লাস হচ্ছে আপনার টপিকস এর টেকনিক্যালিটি নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদের। আর আমরা অনেক 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 কোশ্চিন পাই, এই এই ফিল্ডে আমার মানে এই কোর্সটা আমার জন্য সুবিধা হবে কিনা, আমি বিজনেসে পড়ি, আমি ইকোনমিক্সে পড়ি, আমি এখানে পড়ি ওখানে পড়ি। হ্যাঁ আচ্ছা, এখানে আমি তো স্টার্টআপ পারি না, আমি তো আর পারি না, আমি তো এটা পারি ওটা পারি। এই আপনারা নিঃসন্দেহে হচ্ছে এই যে টেকনিক্যালিটি জিনিসগুলা, যে কোন ফিল্ডে এটা অ্যাপ্লিকেশন হবে সেটা বাদ দিয়ে, এবং হচ্ছে আপনার কোন টুলস ইউজ করা হবে সেটা আপনারা হইতেছে কি বলে, এটা হইতেছে সাইডে রাখতে পারেন। এই কিছু জিনিস এটার আমাদের এটার মেইন উদ্দেশ্য, এই কোর্সের মেইন উদ্দেশ্য যে আপনাকে রিসার্চ শেখানো। আপনি যদি রিসার্চে ইন্টারেস্ট থাকেন, আপনি যদি চান মানে হচ্ছে রিসার্চ করতে চান ভালো হয়ে স্ট্রাকচার খুব আহ ভালোভাবে আর কি, অয়েল মেথড দিয়ে কিভাবে সুন্দর করে একটা আর্টিকেল শুরু থেকে, রিসার্চের শুরু থেকে আপনি ঢুকলেন বা এই প্রোগ্রামে কোনো কিছু রিসার্চে কোনো কিছু জানেন না, কিন্তু আপনি দেখেন আপনার এই 5 6 মাস বা 7 মাস পরে আপনার হইতেছে এইসব স্কিলস গুলো আপনাদের হইতেছে আসবে আর কি। তো আমি বলবো যে হচ্ছে যারা এখনো কনফিউশনের মধ্যে আছে এইসব আহ, বিষয় নিয়ে, কোন সফটওয়্যার বা হচ্ছে এটা তো আমার টপিকস এর না, ওইসব কিছু অ্যাসাইড করে আপনারা হইতেছে নিঃসন্দেহে এই কোর্সটা নিতে পারেন। আমরা এমন কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করবো না যেটা আপনাদের হইতেছে কঠিন হবে বুঝতে। হ্যাঁ, তো এটাই আর কি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের সিটস আসলে আরেকটু বলে দিতে চাই যে আমাদের সিটস আমরা হচ্ছে 6 জন ছিল কালকে, আজকে একজন রেজিস্ট্রেশন করছে। গত পরশু, হ্যাঁ, 5 জন বা থেকে 6 জন আমরা স্টুডেন্ট আর নিচ্ছি আর কি। আর আপনারা যদি আহ এখানকার কেউ যদি হচ্ছে জয়েন করতে চান, তো আপনাদেরকে আমরা হচ্ছে আরো $300 থেকে $500 একটা ডিসকাউন্ট দিয়ে দিব। তো আমাদের 500 টাকা ভাই, ডলার না। ও সরি, হ্যাঁ, সরি ভাই, তিনশো পাঁচশো থেকে ডলারের পাঁচশো টাকা ডিসকাউন্ট, $500 ডিসকাউন্ট দিলে তো আরো। 300 থেকে 500 টাকার একটা ডিসকাউন্ট দিব। তো আপনাদেরকে কি করতে হবে, আপনারা হচ্ছে প্রথম টাকাটা পাঠানোর পরে আপনি যখন হচ্ছে একটা ফর্ম ফিল আপ করবেন, আমি যদি কুইকলি আপনাদেরকে দেখাই,
স্টপ আচ্ছা শেয়ার আরেকটা মনে করো। হয় এই ফাঁকে একটু বলি, একটা মনে হয় কোশ্চেন শিওর। ছিল যে আমরা কি এমএস ওয়ার্ড ইউজ করি না লেটেক ইউজ করি? আমরা এমএস ওয়ার্ড ইউজ করি, কারণ হ্যাঁ হ্যাঁ আমাদের এমএস। বেশিরভাগ যারা আমাদের কোর্সে থাকে সবাই খুবই মানে নতুন আর কি। সো লেটেক একটু অ্যাডভান্স সফটওয়্যার, এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা ইউজ করি নাই কখনোই। আহ, এটা যদিও শুনছি যে অনেক ফরম্যাটিং এর এই সেই, বাট লেটেক ছাড়াই জীবন চলতেছে ভাই। সো আমরা এমএস হ্যাঁ, ওয়ার্ড ইউজ করি। আমি যদি কি যেন বলতে চাচ্ছিলাম এখানে, হ্যাঁ। তো এই যে আপনার এখানে অল অল কোর্স আউটলাইন পেয়ে যাবেন আপনারা এখানে। হ্যাঁ, সবকিছু সুন্দরভাবে লেআউট করা আছে, এক্সাম্পল প্রজেক্ট দেখতে চাইলে এই দেখতে পারবেন। এখানে কি কি আছে সবকিছু বলা আছে এখানে। এন্ড দেন বেনিফিটস গুলো আপনারা অবশ্যই একটু ঘুরে আসবেন, দেখবেন। আর যেটা কথা বলতেছি পেমেন্ট প্রসেস, এখানে আপনি যদি ক্লিক করেন আপনার টাকা পেমেন্ট করার পরে এখানে গুগল ফর্মে ক্লিক করলে শেষের দিকে আপনার একটা কোশ্চেন থাকবে যে হচ্ছে হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট দিস কোর্স। এখানে আপনি যদি আমাদের আজকের মাস্টার ক্লাসের নাম উল্লেখ করেন তাহলে আমরা বুঝে ফেলবো যে হচ্ছে আপনি মাস্টার ক্লাস থেকে আসছেন। সো আপনাদেরকে এখান থেকে একটা ও, উম, এখান থেকে একটা ডিসকাউন্টের হয়তো একটা আমরা ব্যবস্থা করবো আর কি। সো বাট আমাদের 5 জন থেকে 6 জন স্টুডেন্ট আমরা নিচ্ছি। সো এটা যদি আজকে ফিল আপ হয়ে যায় তাহলে আমরা হয়তো বা কালকে থেকে ক্লাস শুরু করবো। সো এরকম আর কি, ব্যাপারটা এরকম। যদিও ডেডলাইন আমার জুন 14 আছে, বাট যত দ্রুত ফিল আপ হয়ে গেলে আমরা দ্রুত সেটা শেষ করে ফেলবো আর কি। এইটা। আর এই তো, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি অফ যাবো এখানে। আমাদের টাইম আসলে অলমোস্ট 1.5, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো সাবির ভাই, আপনার যদি আর কোনো ফাইনাল টাচ থাকে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে। না, আমার মনে হয় যে সবই কভার করা হয়েছে। কারোর কোশ্চেন কোশ্চেন থাকলে আমরা অ্যান্সার করতে পারি, বাট আমার মনে হয় না যে আমার সাইড থেকে আর সেট করা আছে আর কি। গ্রেট। ঠিক আছে, থাকলে আমরা 1 মিনিট আর দেখবো যদি কারো কোনো কোশ্চেন থাকে। 19 বাজে 20 পর্যন্ত আর কি। কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, আহ, অথবা হচ্ছে চ্যাটে টাইপ করতে পারেন। আর যে কোনো ধরনের কোশ্চেন হইতেছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, পেজে মেসেজে হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সময় যে কোনো আর ইয়া করতে পারেন। আর আমরা খুবই ইমেলে খুবই অ্যাক্টিভ। ঠিক আছে, ইমেলও যে কোনো সময় আমাদেরকে ইমেল করতে পারবেন। আমাদের ডিটেলস গুলো সবকিছুই আছে দেওয়া। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। কথা হবে, দেখা হবে। And আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, সাজেস্ট করবো জলদি জলদি রেজিস্ট্রেশন করে ফেলতে। কারণ হচ্ছে আসলে আমাদের আমরা খুব জলদি প্রোগ্রামটা শুরু করে ফেলবো। আর আমাদের হইতেছে যে এটাতে সুপারভাইজ ট্রেনিং, এবং এটাতে আসলে কোনো ওয়েতে আমরা 1 2 জন স্টুডেন্ট বেশি নিতে পারবো না। কারণ আপনারা দেখছেন যে হইতেছে 20 জন স্টুডেন্ট হলে 10 জন 10 জন করে একটা টিমে অলরেডি অথরের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। তো আমরা চাচ্ছি বরং আরো কমাইতে হইতেছে। স্টুডেন্ট যদি আমাদের 15 জন হয় আরো বেশি ভালো। ঠিক আছে, তো এরকম আমরা স্টুডেন্ট বেশি নেওয়ার কোনো চান্স নেই, কোনো অপশনই নেই। ঠিক আছে, সেই জন্য আহ আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, যদি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, কথা হবে সবাই, আর সবাই ভালো থাকবেন। আর দেখা হবে হয়তো বা ইনশাল্লাহ ফিউচার কোনো ইভেন্টে। আর রেকর্ডিংটা আমরা আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দিব। তো যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়নি, কোনো জয়েন হয়ে নেন। তো কথা হবে। আসসালামু আলাইকুম।